নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। আয়ুর্বেদ অত্যন্ত প্রাচীন একটি পদ্ধতি, যে পদ্ধতির মধ্যে দিয়ে শুধু কিন্তু আমরা শারীরিকভাবে সুস্থ হয়ে উঠি তা কিন্তু একদমই নয়, মানসিকভাবেও কিন্তু আমরা সুস্থ হয়ে উঠি, আর যেটা এখনকার দিনে ভীষণ প্রয়োজন। আমি আপনি প্রত্যেকেই কিন্তু একটা ভীষণ ফাস্ট লাইফ লিড করছি, আর সেই লিড করতে গিয়েই কিন্তু আমরা বিভিন্ন রকমের কিন্তু শারীরিক সমস্যার মধ্যে রয়েছি, কারণ আমাদের প্রত্যেকেই কিন্তু এখন একটা বাইরের খাবারের প্রতি ঝোঁক অত্যন্ত বেড়ে গিয়েছে, এবং এই বাইরের খাবার খেতে খেতে কিন্তু আমরা নিজের শরীরকেই একটা শারীরিক সমস্যার বাসা তৈরি করছি, এবং কারণ অকারণ ছাড়াই কিন্তু আমরা বিভিন্ন ধরনের মেডিসিন কনজিউম করে যাচ্ছি। আর এই মেডিসিন কনজিউম করতে করতে আমরা নিজেরাই বুঝতে পারছি না কখন অল্প বিস্তর রোগকে আমরা বৃহৎ বানিয়ে ফেলছি, আর এই বৃহৎ বানাতে বানাতেই কিন্তু আমার শরীরটা হয়ে যাচ্ছে কিংবা একটা রোগের বাসা। সেই রোগের বাসা থেকে যদি আপনি নিজেকে অবশ্যই মুক্ত করতে চান, তবে কিন্তু আপনাকে হাত ধরতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে, যেখানে সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতেই কিন্তু আপনার যে কোনো শারীরিক সমস্যার ট্রিটমেন্ট করা হয়ে থাকে, যাকে বলে একদম রুট ট্রিটমেন্ট। কারণ আমার আপনার যে কোনো শারীরিক সমস্যার রুটটা জানা কিন্তু ভীষণ দরকার, আর সেই রুটটা যদি সঠিক পথে না হয় তাহলে কিন্তু সেই যে শারীরিক সমস্যা সেটা বারবার কিন্তু ঘুরে ফিরে আসতে পারে। আর এখানেই কিন্তু সাফল্য এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে, যেখানে সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতেই কিন্তু আপনার যে কোনো শারীরিক সমস্যার চিকিৎসা করা হয়ে থাকে। এছাড়াও কিন্তু আপনারা যদি বিস্তারিত আরো কিছু জানতে চাইছেন, কখন কোন ডাক্তারবাবু বসছেন, কবে কোন চেম্বারে থাকছেন, আপনারা কখন কোন সময় কোন ডাক্তারবাবুকে পেতে পারেন ইত্যাদি যাবতীয় তথ্য যদি আপনারা পেতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে নিচে যে হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে সেখানে যোগাযোগ করতে হবে। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে আপনারা যোগাযোগ করতেই পারেন। তাছাড়া কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে হেড অফিস আপনারা পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, কলকাতাতে পাচ্ছেন ল্যান্সডাউনে, খাজরা, হাতিবাগান এবং খিদিরপুরে, হাওড়াতে পাচ্ছেন দাসনগর, বেলুর এবং শিবপুরে, এবং দক্ষিণ 24 পরগনাতে কিন্তু আমতলাতেও পেয়ে যাচ্ছেন আপনারা এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিক। আপনাদের পছন্দ মতন যে কোনো একটা ক্লিনিক আপনাদের নিকটবর্তী বেছে নিয়ে কিন্তু অবশ্যই পৌঁছে যেতে পারেন এনবিপি ইউনানিতে, যেখানে শুধুমাত্র আপনাদের যে কোনো শারীরিক সমস্যার চিকিৎসা করার জন্য অভিজ্ঞ ডাক্তাররা থাকেন, আয়ুর্বেদিক ডক্টররা অবশ্যই থাকেন। আয়ুর্বেদিক ডক্টররা আপনাদেরকে দেখবেন এবং আপনাদের সমস্যা শুনবেন, এবং সেই সমস্যা শুনে কিন্তু অবশ্যই তারা চেষ্টা করবেন যে আপনাদেরকে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ করে তুলতে। তার জন্য কিন্তু আপনারা অবশ্যই নিকটবর্তী যে ক্লিনিকগুলো আপনাদের চেম্বারে পাওয়া যাচ্ছে আপনারা কিন্তু সেখানে পৌঁছেই যাচ্ছেন। আপনারা কিন্তু ইতিমধ্যেই জানেন যে কলকাতা থেকে জেলা এবং শহর থেকে গ্রাম প্রত্যেকটা জায়গার মানুষকে আয়ুর্বেদিক পদ্ধতিতেই কিন্তু সুস্থ করে তুলতে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার প্রতিজ্ঞাবদ্ধ। প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু ডাক্তারবাবুরা যখনই লাইভ অনুষ্ঠানে আসছেন তারা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই চাইছেন আপনাদের জীবনকে আয়ুর্বেদিক পদ্ধতিতে সুন্দর করে গড়ে তুলতে, যেটা এখনকার দিনে দাঁড়িয়ে কিন্তু আমার আপনার ভীষণ প্রয়োজনীয়। কারণ যদি আমরা শারীরিকভাবে সুস্থ না থাকি, মানসিকভাবে কি করে সুস্থ থাকবো বলুন? আর এখানেই কিন্তু আয়ুর্বেদ, কেন আয়ুর্বেদ শুধুমাত্র কিন্তু আপনার যে আপনার শারীরিক সমস্যা আছে তা কিন্তু নয়। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের মধ্যে দিয়ে কিন্তু আমরা বহু যেসব ব্যতিক্রমী ব্যাধিগুলো রয়েছে, ধরুন অনেকদিন ধরে আপনারা ক্যান্সারে ভুগছেন, ডায়াবেটিসে ভুগছেন, আর্থারাইটিসে ভুগছেন, এবং বহু ডাক্তার দেখিয়েও আপনাদের সমস্যার সমাধান হয়নি, তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে যোগাযোগ করতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের মধ্যে দিয়ে মানুষজন যে সত্যি সত্যি আয়ুর্বেদিক পদ্ধতিতে নিজেকে সুস্থ স্বাভাবিকভাবে গড়ে তুলছেন দেখে নেব তারই একটা ঝলক এই মুহূর্তে। নমস্কার ম্যাডাম, আপনার নাম কি? কবিতা মিশ্রা। আচ্ছা, আপনার বয়স কত? 42। আচ্ছা, আপনি আমাদের কোন চেম্বারে দেখাচ্ছেন? শিলিগুড়ি চেম্বারে। আচ্ছা, আপনি কি রোগের জন্য দেখাচ্ছেন? আমার হাঁটুতে প্রবলেম ছিল, জয়েন্টে খুবই মানে মানে এত প্রবলেম ছিল, ওঠা বসা সব আমার সে বন্ধ হয়ে গেছিল। আচ্ছা, কতদিন ধরে আপনি এখানে চিকিৎসা করাচ্ছেন? এখানে 3 মাস হয়েছে। 3 মাস ধরে আমি খুবই ভালো, খুবই সুস্থ। আমি এখন বলতে গেলে হাঁটছি না, দৌড়াচ্ছি, এমন আমার পায়ের অবস্থা খুবই ভালো। মানে বলতে মানে এ আসছে না, কি বলবো আমি এত ভালো আমার। আচ্ছা, আপনি অনেক খুশি হয়েছে এখানে চিকিৎসা করে? অনেক খুশি, অনেক। আমি তো সবাইকে বলবো যে এসে একবার দেখে নিন যাদের অসুবিধা আছে এখানে। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম। ওকে। নমস্কার ম্যাডাম, আপনার পেশেন্টের নাম কি? সুরেশ দাস। আপনি এনবিপি সরকার কোন চেম্বারে দেখাচ্ছেন? আমি শিলিগুড়ি চেম্বারে দেখাচ্ছি। আচ্ছা, আপনার পেশেন্টের কিসের রোগ ছিল? আমার পেশেন্টের নানা রকম রোগ আছে, যেরকম হার্টের রোগ,
হাইড্রোসেলের রোগ, তারপরে পায়ে ব্যথা, এই আচ্ছা, বিভিন্ন রকমের রোগ আছে। বিভিন্ন রোগ আছে। আচ্ছা, আপনি কতদিন ধরে এখানে চিকিৎসা আমি করাচ্ছেন? এখানে 5 থেকে 6 মাস দেখাচ্ছি। আচ্ছা, চিকিৎসা করাবার পর, ওষুধ খাওয়ার পর এখন আপনার পেশেন্ট কেমন আছে? এখন অনেকটা ভালো আছে, অনেকটাই ভালো আছে। মানে আপনি স্যাটিসফাই আছেন? হ্যাঁ অনেকই খুশি আছেন আপনি হ্যাঁ, এখানে হ্যাঁ, দেখার অনেক পর? খুশি আছি। ঠিক আছে, থ্যাংক ইউ। ম্যাডাম আপনার নাম কি? রিনা দে, আপনি কোথা থেকে এসেছেন? গড়িয়া। গড়িয়া। আচ্ছা, আপনি এনবিপি তে কি সমস্যা নিয়ে এসেছিলেন? এই হাত পা ফেটা চুলকাতো হ্যাঁ, আর ফেটে ফেটে যেত, সেই জন্য এসেছিলাম। তো ডাক্তারবাবু এসে বলছে তোমার সোরাইসিস হচ্ছে। সোরাইসিস হয়েছে। আচ্ছা, কতদিন ধরে এটা নিয়ে ভুগছিলেন? এই 7-8 মাস। 7-8 মাস আগে থেকে এটা শুরু হয়েছিল। আগে অন্য ট্রিটমেন্ট করেছিলেন? না, আমি করিনি। এটাই প্রথমবার? এই প্রথম। আচ্ছা, আগে মলম লাগাতাম, তো হ্যাঁ, হ্যাঁ। মলম লাগালে সবাই বলতো কমে যাবে। তখন দেখছি কমছে না, ব্যথা ব্যথা হচ্ছে, তখন আমি এই টিভি দেখে এখানে আসি। আচ্ছা, আমাদের এনবিপির ওষুধ আপনি কতদিন খেয়েছেন? এই 15 দিন। আচ্ছা, 15 দিন আপনি আমাদের ওষুধ খেয়ে এখন কেমন আছেন? এখন ভালো আছে। আগে যে সমস্যাগুলো হচ্ছিল, তো এখন সেগুলো কি ঠিক হয়েছে? না, তার থেকে অনেক কমে গেছে। অনেক কমে গেছে। আর আগে কি কি সমস্যা হতো এটার জন্য? মানে হাতটা কেমন টান ধরতো, হুম। আর হচ্ছে কেমন যেন জ্বালা 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 করতো, সেগুলো কমে গেছে। আর চামড়া উঠতো? হ্যাঁ হ্যাঁ চামড়াগুলো এখন ওঠা বন্ধ হ্যাঁ, অনেক ভালো। বন্ধ হয়ে গেছে। আচ্ছা, আপনি তাহলে এখন আগে থেকে অনেকটা ভালো আছেন, তাই তো? আচ্ছা, আপনি দর্শকদের জন্য কি বলতে চাইবেন, যে আপনি যে সুস্থ হয়েছেন আগের থেকে অনেকটা, তো আমার আমিও ভালো হয়েছি, আবার অন্যরা আসলে তারাও ভালো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আপনাকে অশেষ ধন্যবাদ আপনি আমাদের এই কমেন্টস দেওয়ার জন্য। তো আমরা আশা করি যে যতটুকু আরো বাকি আছে খুব তাড়াতাড়ি সেগুলো সেরে যাবে। ওই তো ওই যে উনি জয়নগরতে এসে আমাকে জিজ্ঞাসা করলো, আমি বলছি 15 দিন আমার অনেকটাই কমেছে। ঠিক আছে, এবার ওষুধটা কন্টিনিউ করুন, দেখবেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন সম্পূর্ণভাবে। ঠিক আছে, নমস্কার। ম্যাডাম আপনার নাম কি? অঞ্জনা দত্ত, আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? হাওড়া কদমতলা। আপনি এনবিপি তে কি সমস্যা নিয়ে এসেছিলেন? শ্বাসকষ্টের সমস্যা নিয়ে এসেছিলাম। আচ্ছা, কতদিন ধরে আপনি এই সমস্যায় ভুগছিলেন? 15 বছর ধরে ভুগছিলাম, শ্বাসকষ্টের সমস্যা ছিল? শ্বাসকষ্টের সমস্যা ছিল। আচ্ছা, আপনার যেটা ডায়াগনোসিস হয়েছিল সেটা হচ্ছে সিওপিডি বলছে, হ্যাঁ? হ্যাঁ তো এই শ্বাসকষ্ট সমস্যা নিয়ে ভুগছিলেন, আগে দেখিয়েছেন কোথাও? হ্যাঁ, মেডিকেলে দেখিয়েছি, পিজিতে দেখিয়েছি, ভাঙড়ে দেখিয়েছি। তারপরে একদিন বললো আপনি এই মাসের মধ্যে মারা যাবেন। তখন আচ্ছা। আমার খুব কান্না পাচ্ছে, আমার মেয়েরাও খুব কান্নাকাটি করছে। আমার বাইরে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করেছিল। তখন একদিন সকালবেলা টিভি খুলেছি, দেখছি যে ভদ্রলোক অ্যাড দিয়েছে। তখন আমি এই নাম্বার নিয়ে আমি ডাক্তারবাবুর কাছে আসি। আচ্ছা, মোটামুটি আপনি 7-8 মাস এখানে ওষুধ খেয়েছেন, তাই হ্যাঁ তো? হ্যাঁ, আচ্ছা, তো 7-8 মাস ওষুধ খেয়ে আজকে কেমন আছেন আপনি? একদম ভালো আছি। এখন আমি- একদম শ্বাসকষ্টের কোনো আমি বুঝতে পারি না, একদম নিরালায় ঘুমাই। আচ্ছা। খুব নিজের থেকে ঠান্ডা গরম জলে চান করি, আচ্ছা। আর ঠান্ডা গরম জল খাই, ওষুধ সব গরম জলেতেই খাই। আমি ভীষণ ভালো আছি। আচ্ছা, এখন তো শীতকাল, তাও কোনো কষ্ট হচ্ছে না না? না না, আমার একদম কষ্ট হচ্ছে না। আচ্ছা, আগে কি শীতকালে কষ্ট হতো? ওরে বাপরে, দম ছুটে যেতাম, একদম দম ছুটে যেতাম, ছুটাছুটি করে লেগে যেতাম। আর সারা বছরই কিছু না কিছু কষ্ট হতো? হ্যাঁ, ওই ভুগতেই থাকি, ভালো হতাম না। আচ্ছা, এখন আপনি তাহলে একটু আনন্দ পেয়েছেন, শান্তি পেয়েছেন? হ্যাঁ, আমি আনন্দ পেয়েছি, শান্তি পেয়েছি, আমার ঘুমিয়ে শান্তি। ঠিক। আমি একদম মুখে আছি। আপনার তাহলে এখানে আয়ুর্বেদে এনবিপি তে এসে চিকিৎসা করানোতে আপনি যেটা শুনেছিলেন আপনার আয়ু শেষ হয়ে যাচ্ছে, সেটা এখন আয়ু বৃদ্ধি পেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমি একদম ভালো আছি, কোনো আমার অসুবিধা বলে নেই। আচ্ছা, যারা টিভিতে প্রোগ্রাম দেখেন তাদের জন্য আপনি কি বলতে চাইবেন? হ্যাঁ, এই শ্বাসকষ্টের জন্য আয়ুর্বেদিক ওষুধ খাক, ওনারা ভালো হয়ে যাবে। ভালো হয়ে গেলে আনন্দ থাকবে। যেরকম যেরকম ডাক্তারবাবু সব বলবেন সেরকম সেরকম মানতে হবে। আমি ঠান্ডা গরম জলে চান করি, আর ঠান্ডা গরম জল খাই, ঠান্ডা গরম জলে বাইল করে ওষুধ খাই। আমি একদম ওকে। শ্বাসকষ্ট বলে আমি কোনো কিচ্ছু বুঝতে পারি না। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর আপনি এত সুস্থ আছেন বলে আমরাও খুব হ্যাপি। হ্যাঁ। আপনি সারা জীবন সুস্থ থাকুন, এই হ্যাঁ। প্রার্থনা করি। হ্যাঁ, আপনাদের ঘরেও প্রার্থনা করি আপনারা ভালো থাকুন। ঠিক। আপনারা দেবতা, ডাক্তারবাবু মানে দেবতা। আমার খুব ভালো আছি আমি। আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনাদেরও অনেক ধন্যবাদ। সকল
সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছে এনবিপি রানী অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমরা প্রত্যেকেই অল্প বিস্তর কিন্তু শারীরিক সমস্যার মধ্যে ভুগেই চলেছি। 8 থেকে 80 প্রত্যেকের মধ্যেই কিন্তু কিছু না কিছু শারীরিক সমস্যা দেখাই দিচ্ছে। আমরা কিন্তু এখন জোর করে কেউই বলতে পারি না যে এই বয়সেই শুধুমাত্র আপনার এই রোগটি দেখা দেবে। আর যেটা এখন সব থেকে বেশি যে সমস্যাটা আমাদের মধ্যে এই মুহূর্তে দেখা যাচ্ছে সেটা হচ্ছে কার্ডিয়াক হার্ট ডিজিজ। আমরা আরেকটু বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু তার আগে চলুন আরো একবার স্বাগত জানিয়ে নেব এনবিপি রানী অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের মেডিকেল কনসালটেন্ট এবং আয়ুর্বেদিক ডক্টর এস খাকে। স্যার, অনেক স্বাগত আজকের এই অনুষ্ঠানে আপনাকে। নমস্কার। স্যার, আজকের দিনে দাঁড়িয়ে যেটা মানুষের মধ্যে বেশি দেখা যাচ্ছে সেটা হচ্ছে কার্ডিয়াক হার্ট ডিজিজ। তো এই জিনিসটা অ্যাকচুয়ালি কি, যদি একটু দর্শকদেরকে খুলে বলেন। অ্যাকচুয়ালি হার্ট মানে যেটাকে আমরা বাংলা বলি হৃৎপিণ্ড, সেটা হচ্ছে আমাদের শরীরের একটা এমন একটা যন্ত্র যেটা আপনার জন্মের পর থেকে আপনার মৃত্যু অবধি চলতে থাকে। যেটা আপনার মানে একদম আপনি যখন জন্মাচ্ছেন তখন থেকে যে সে শুরু করছে তার কাজ করা, তার কাজ চলবে একদম শেষ অবধি। সে কোনো রেস্ট পাবে না, বাকি সবাই রেস্ট পায়, বাকি সবাই কিন্তু সেই বডির যে অর্গানটা বা সেই যে যন্ত্রটা এটা কোনো রেস্ট পায় না, সেটা চলতেই থাকে তার বিটে। তো এই জন্য সেটা একটা শরীরের মধ্যে একটা ভাইটাল একটা অর্গান, ভাইটাল একটা গ্ল্যান্ড, যে কোনো যা বলতে পারি সেটাই, কারণ তার কোনো দ্বিতীয় কিছু হয় না, সে একটাই, সেই সব কিছু করে। আমরা যেমন দেখি যখন কোনো পাম্প মেশিন দেখি, পাম্প মেশিনের কাজটা কি, আপনার ধরুন জল পাম্প হলে সে জলটাকে তুলে আনা, তো হার্ট পাম্প করে কি করে, হার্ট আমাদের শরীরে বিভিন্ন জায়গায় ব্লাডটাকে পৌঁছে দেয়। আপনাদের একদম পায়ের নখ থেকে মাথার চুল অব্দি যে আমাদের শরীরে যেখানে যেখানে ব্লাড যাচ্ছে, ব্লাড বলুন, লসিকা বলুন, যাই বলুন না যাচ্ছে, সবকিছু পৌঁছানোর কাজ হচ্ছে হার্টের। তো এবারে এই হার্ট যখন আপনার কোনো কারণে হার্ট উইক হয়ে যায় বা আপনার কোনো কারণের জন্য হার্ট দুর্বল হয়ে যায়, হার্ট কাজ করার কোনো সময় মানে যে নর্মাল কাজটা করতে পারে না, বা হার্ট বিট স্লো হয়ে যায়, যেটাকে বলি ব্র্যাডিকার্ডিয়া, ট্যাকিকার্ডিয়া বলে হার্ট বিট ফাস্ট হয়ে যায়। তো এই জিনিসগুলো হয় কারণ আমাদের এক্সটার্নাল ফ্যাক্টরসের জন্য, আমাদের কোনো প্রবলেম হয়েছে, আমাদের কোনো শারীরিক সমস্যা হচ্ছে বা আমাদের অন্য কোনো রোগ আছে, সেখান থেকে হার্ট আমাদের এফেক্ট হতে পারে। তো এই ক্ষেত্রে যখন কোনো কিছু কারণে হার্ট এফেক্ট হলে বা হার্টের যে নর্মাল কাজটা অ্যাবনর্মালিটি দেখা গেলে, তখন বলি সেটা হার্ট ডিজিজ হয়েছে। এবারে হার্ট ডিজিজের ভাগ আছে, একটা হয় আইএসডি, ইসকেমিক হার্ট ডিজিজ, তো আরো একটা হয় যে নর্মালি হার্ট কার্ডিয়াক অ্যারেস্ট যেটা হয়, সেটা একটা অন্য টাইপের হার্ট ডিজিজ। তো বিভিন্ন টাইপের হার্ট ডিজিজ আছে, মূলত হার্ট ডিজিজ হচ্ছে মানে হার্ট যে কাজ করছে সেই কাজটাতে অ্যাবনর্মালিটি হচ্ছে, সেই জন্য সেটাকে বলছি আমরা হার্ট ডিজিজ হয়েছে। স্যার, আমরা তো অনেক সময় বুঝতে পারি না যে আমরা কার্ডিয়াক হার্ট ডিজিজ হয়েছে নাকি অন্য কোনো সমস্যার জন্য হচ্ছে। অনেকে আমরা ভাবি যে গ্যাস ফর্ম হচ্ছে, সেই কারণেও হয়তো আমাদের বুকে ব্যথা হচ্ছে। তো এই লক্ষণগুলো যদি একটু বলেন যে কার্ডিয়াক হার্ট ডিজিজের কি লক্ষণ হতে পারে আর কি। অ্যাকচুয়ালি হার্ট তো আমাদের শরীরের বাদিকে থাকে, তো আমরা যদি বলি বুকে ব্যথা হচ্ছে, অনেকে বাদিকে ব্যথা হলে সেটাকে অনেক সময় গ্যাস হয়। তো সেটা বোঝা যাবে কি করে, আপনার ধরুন বাদিকে ব্যথাটা যদি আপনার একটা স্পটেই করছে, যেখানে ধরুন আমাদের হার্ট যে লোকেশনটা আছে, এই বাঁদিকের লোকেশনটা, সেই লোকেশনে ব্যথা করছে, মানে তখন ধরে নিতে হবে যে কোনো প্রবলেম হয়তো হয়েছে। কিন্তু এরকমও বেশিরভাগ ক্ষেত্রে হয় যে হার্ট ওটা হচ্ছে গ্যাসের ব্যথা। তো তখন আপনি কি হলো, একটা ইসিজি করলেন, নর্মালি ইলেকট্রোকার্ডিওগ্রাম করলেন, সেখানে তখন দেখবেন আপনার সাইনাস রিদিম, পিএ সাইনাস যে রিদিমগুলো যেগুলো আছে সব নর্মাল আছে, তখন ধরে নিতে হবে যে আপনার কোনো হার্টের প্রবলেম নেই, আপনার গ্যাস জনিত কারণে এই ব্যথাটা হচ্ছে। আর ইসিজি রিপোর্টে যখন দেখবেন আপনার কোনো প্রবলেম আসছে, কোনো যে পিকিউআরএসটি যে ওয়েভ থাকে, ওয়েভ লেন্থে কোনো সমস্যা হচ্ছে, কোনো অ্যাবনর্মালিটি আসছে, তখন সেটা রিপোর্টে ধরা পড়ে যাবে। তো একটা ইসিজি করলে বুঝে যাবেন যে আপনার হার্টে কোনো প্রবলেম আছে না আপনার গ্যাসের জন্য ব্যথা করছে। স্যার, আলোচনা আসবো, একজন বন্ধু উপস্থিত। অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি হুগলি থেকে বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে। আচ্ছা, আপনার বয়সটা বলবেন? বয়সটাই 29 বছর। হ্যাঁ বলুন, এবার কি শারীরিক সমস্যা আপনার? সমস্যা বলছি আমি মানে হাঁটা শুয়ে পাচ্ছি, কিন্তু একটু জোরে হাঁটলে একটু হাঁপিয়ে যাচ্ছে। আচ্ছা, সমস্যাটা কি বলুন? মানে এই জন্য কি আপনি কোনো আগে ডক্টর দেখিয়েছেন? না না, সেভাবে দেখানো হয়নি। আচ্ছা, শুনুন তো একটা স্যার। আয়ুর্বেদিক যদি জেনে দেখি। আচ্ছা, আপনার বয়স কত? বয়স 29। 29। একটু হার্টলি শরীর মানে কি হাঁপিয়ে যাচ্ছেন তাই তো? বসে কাজ তো একটু আর বসে কাজ করি, অন্য জায়গায় তাও তো লাভ, তখন একটু হাঁপিয়ে গেলেন। আচ্ছা, কোনো এক্সারসাইজ কিছু করেন? বডি এক্সারসাইজ কিছু করা হয় না, কিছু করা হয় না? বডি একটু কোনো করা হয়নি। আচ্ছা ঠিক আছে, বলছি আমি শুনুন। দেখুন, কোনো কিছু করতে হবে না, আগে আপনি একটু বলে না বসে কাজ, আমি সারাদিন বসে কাজ করি, ওটাই তো একটা ব্যাপার। আমি সারাদিন বসে কাজ করছি, একটা সারাদিন বসে থাকাটা একটা বলতে গেলে খারাপ জিনিস। আপনাকে মাঝে মধ্যে উঠে বডি মুভমেন্ট করতে হবে। আপনি যদি টুকটাক এক্সারসাইজ মানে যেটাকে বলি ব্যায়াম, সকালে উঠে আপনাকে ব্যায়াম করতে হবে, কিছুটা হলো বডি স্ট্রেচিং করা বা জগিং করা, এগুলো টুকটাক জিনিস 10-15 মিনিট সকালে করতেই হবে। এটা যদি সকালে না করেন, এই সবে 29 বছর বয়স, আর যদি আপনার কোনো ওয়েট বেশি থাকে, তো আপনার ওয়েটটা কমানোর জন্য হাঁটতে হবে আপনাকে। আমি সেটা জিজ্ঞেস করা হলো না আপনাকে। যদি ওয়েট বেশি থাকে, আপনাকে ওয়েট কমানো হাঁটতে হবে, আর আপনাকে সকালে উঠে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে হবে, তাহলে আপনি হাঁপিয়ে যাওয়ার ব্যাপারটা আস্তে আস্তে চলে যাবে।
আর এমনি সারাদিনে ঠিকঠাক করে জল খাবেন, 3 থেকে 4 লিটার এরকম খাবেন টাবেন, ঠিকঠাক খাওয়া দাওয়া করুন, দেখবেন আস্তে আস্তে জিনিসটা ঠিক হয়ে যাবে। এটা কোনো ভয়ের কোনো কারণ নেই। হাঁপিয়ে যাচ্ছেন মানে কি আপনার শরীরে হয়তো ওয়েট বেশি হয়ে গেছে বা কোনো কারণে আপনার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, তো সেটা কি হয়েছে না হয়েছে না জেনে তো বলা যাবে না। আপনি একবার আমাদের চেম্বারে আসুন দেখানোর জন্য, আপনার কি সমস্যা হচ্ছে সমস্ত হিস্ট্রি নিয়ে আপনার চিকিৎসা করবো এটা। আর আপাতত আপনি ব্যায়াম ট্যায়াম চালু করুন, ভালোভাবে থাকুন, দেখুন ঠিক হয়ে যাবে। স্যার এটা নিয়ে আমরা আলোচনা করছিলাম আর কি, হার্ট ডিজিজ। তো অনেকেই তো আছেন যে অনেক বছর ধরে ভুগছেন কিংবা অনেক ডাক্তার দেখিয়েছেন, তারা হয়তো ঠিক হতে পারছেন না। তো তাদের জন্য এনবি পিনানিয়ান আয়ুর্বেদাতে কি ধরনের ট্রিটমেন্ট রয়েছে? দেখুন, আমরা হার্টের ট্রিটমেন্ট মূলত করে থাকি মেডিকেশনই, মানে মেডিসিন দিয়ে আমরা ট্রিটমেন্ট করে থাকি। হার্টের জন্য কোনো আলাদা কিছু যে থেরাপি টাইপি লাগার ব্যাপার না। এবার ব্যাপারটাতে কি হয়েছে আনতে হবে। একটা যেমন হার্টের খুব ফেমাস রোগ আছে এমআই, মায়োকার্ডিয়াল ইনফেকশন, যেটা হলো অনেক বেশি অনেক সময় স্ট্রোক হয়ে মারাও যেতে পারে। সেই কারণে হঠাৎ করে আপনার যে এমআইটা চলে আসে আর কি। তো অনেকটা ব্যাপার আছে, অনেকে বলতে গিয়ে যায় এই যে স্ট্রোক যেটাকে বলি, কার্ডিয়াক অ্যারেস্ট যেটাকে বলি, যে বলা হয়েছে কি আপনার একবার কার্ডিয়াক অ্যারেস্ট হলো, আপনার দেখবেন এক বডির একটা সাইড প্যারালাইজ হয়ে গেল, মানে আপনার বাঁ দিক ডান দিক যখন একটা দিক, বেশিরভাগ ক্ষেত্রে বাঁ দিকটা হয়, কারণ বাঁ দিকে আমাদের হার্ট থাকে। তো এটা কেন হয়? তো এই যে জিনিসগুলো হয়, এই ধরুন এমআই বলি বা যেই বলি, এগুলোতে কোনো আপনার কিছু মানে থেরাপি টাইপি লাগবে না, মেডিসিনে ঠিক হবে। তবে হ্যাঁ, এবারে আপনাকে ধরুন সেই মুহূর্তে কিছু রেস্ট নিতে হবে। আপনি ধরুন আপনার হাঁটলে হয়তো বুকে ব্যথা করছে বা হাঁপিয়ে যাচ্ছেন, আপনি তারপরেও খুব হার্ডকোর মানে হাঁটাচলা করছেন বা এক্সারসাইজ করছেন, সেটা কিন্তু হার্টের জন্য খারাপ। আপনাকে সেইভাবে কাজ করতে যেটা আপনার বডি এটাকে নিতে পারবে। একটা এক্সারসাইজের মধ্যে যদি না থাকেন, তাহলে ভবিষ্যতে কোনো না কোনো কারণে আপনার শরীর বুঝতেই পারবেন বা আপনিও বুঝতে পারবেন যে আপনার কোনো একটা সমস্যা আসছে বা আসতে চলেছে। তো এই জন্য আপনাকে রেগুলার একটা এক্সারসাইজও থাকতে হবে, টুকটাক হাঁটাচলা করতে হবে, বডি ওয়েটটাকে নর্মালের মধ্যে রাখতে হবে। সুগার প্রেশার এই রোগগুলো যাতে না আসে সেই জন্য ঠিকঠাক করে খাওয়া দাওয়া করতে হবে। যদি এসে থাকে সেটা প্রপার ট্রিটমেন্ট করতে হবে। তাহলে কি হবে, প্রেশার জিততে আপনার ঠিক আছে। প্রেশার মানে কি, আপনার ব্লাড প্রেশার বেশি হচ্ছে, মানে আপনার যে ধরুন বলি আমরা একটা উপরে বলি 100 কোটি, নিচে বলি 80, সিস্টোল ডায়াস্টোলটাকে বলি আর কি। তো আপনার ব্লাড প্রেশারটাকে এর মধ্যে রাখতে হবে। কোনো কারণে ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, তখন আপনাকে সেটাকে কন্ট্রোল রাখবে। আপনার যদি ব্লাড প্রেশার সারা জীবন বা কোনো কারণে বেশি থাকে, ভবিষ্যতে আপনার হার্ট ব্লাড প্রেশার বেশি মানে কি আপনার হার্ট তাড়াতাড়ি বিট করছে, তো আপনার হার্ট বেশি কষ্ট করছে। তো এই জিনিসগুলো একটা সূক্ষ্ম জিনিস, বেশি বড় কিছু জিনিস না। আমরা কি অনেক সময় প্রেশার হলে ঠিক আছে, প্রেশার হচ্ছে কি হচ্ছে একটু অবহেলা করে নিলাম। তো এইগুলো দেখতে হবে। প্রেশার জিনিসগুলো ট্রিটমেন্ট করলে কিন্তু ভবিষ্যতে হার্টের অ্যাটাকের সম্ভাবনা কম থাকে। খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটা রেস্ট্রিকশন লাগাতে হবে, যে খাওয়া দাওয়া খেলে আপনার হার্টের প্রতি প্রবলেম হতে পারে, হার্টের ক্ষেত্রে আপনার চ্যানেল ব্লক হতে পারে, আপনার আর্টারি ব্লকেজ আসতে পারে, ভেন ব্লকেজ আসতে পারে, সেই খাবারগুলো আপনি অ্যাভয়েড করতে হবে। এই জিনিসগুলো করলে আস্তে 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 আপনার হার্ট ডিজিজ হতে কোনোদিনও আসবেই না। এটা কোনো মানে ফ্যামিলি ডিজিজ না যে কারো ছিল বলে আপনার হবে। এটা আপনার আসে আমাদের নিজের দোষের জন্য, আর ট্রিটমেন্ট ঠিকঠাক করে করলে এটা সেরেও যাবে। স্যার যারা ধরুন এই যে আপনি এক্ষুনি বললেন সিভিয়ার পেশেন্ট রয়েছেন, যারা ডায়াবেটিস পেশেন্ট রয়েছে কিংবা ক্যান্সারের পেশেন্ট রয়েছে, তো তাদের ক্ষেত্রে যদি ট্রিটমেন্টের কথা বলা হয়, তো তাদের ক্ষেত্রে কি ধরনের ট্রিটমেন্ট করা হয়ে থাকে? তাদের ক্ষেত্রে তাদেরকে আমরা প্রথমে তো একটা এজ রেস্ট্রিক্টেড ডায়েট থাকে, যে এই খাওয়াটা আমরা খাওয়া চলবে না। কারণ আমাদের প্রথম সবকিছু ডিপেন্ড করে খাওয়া দাওয়ার উপর। আমরা যদি একটা ঠিকঠাক খাওয়া দাওয়া করি, এখন কেন কম বয়সে হার্ট ডিজিজ হচ্ছে? একটা সময় ছিল হার্ট ডিজিজ দেখবেন আসতো 60-70 বা তার উপরে একটা বয়স হলে আসতো, হার্ট বলতো তখন কি হার্ট দুর্বল হয়ে গেছে। এখন দেখবেন 30 বছর বয়সে দেখবেন তার সমস্যা চলে আসছে, 30 বছর দেখবেন তার করছে, দেখবেন রাইট বাউন্ড ব্লকেজ আসছে, ইসিজি করলে ধরা পড়ছে। হচ্ছে এখন 30 কেন 25-30ও এগুলো হচ্ছে। কেন হচ্ছে? কারণ খাওয়া দাওয়ার কোনো ঠিক নেই। আমরা আজকে ধরুন রেড মিট বলি বা কোনো হাই ফাইবার ডায়েট বলি, হাই প্রোটিন ডায়েট বলি করছি, এবার আমরা একটা ক্যালোরি ইনটেক করছি, সে ক্যালোরিটা বার্ন করছি না। এই যে ডক্টর আগে ফোন করলো বললাম বসে কাজ সারাদিন, হয়তো সে একদিন কি করলো খুব হাই ডায়েট করলো, বা আমরা যে কোনো করছি, তারপরে আমরা কোনো বডিকে মুভমেন্ট করলাম, একটা জায়গায় বসে কাজ করলাম বা ঘুমিয়ে গেলাম। তো কি হবে, আস্তে আস্তে এটা করতে গেলে কি হবে, আমাদের যে ব্লাড যে ফ্লো আছে, আমাদের যে ভেন দিয়ে বা আর্টারি দিয়ে যে ব্লাড যাচ্ছে আমাদের, সেই ফ্লোয়ের মধ্যে ব্লকেজ চলে আসবে। আপনার যে ওই টিউব মানে আমাদের পাইপের মধ্যে যখন জল যা দেবেন, সরু পাইপ দিয়ে দেবেন আস্তে জল যায়, কিন্তু বড় পাইপ দিয়ে দেবেন প্রচুর পরিমাণে ফোর্সে জল যাচ্ছে। তো ব্লাডও আপনার ভেনের একটা পাইপের মধ্যে জল যাচ্ছে। তো যখন আপনার ব্লকেজ আসবে, তখন কি হবে, ব্লাডটা সেইভাবে ফ্লো করতে পারবে না। ব্লাড ফ্লো করতে না পারলে কি হার্টকে তো বিট করতে হচ্ছে, হার্ট তো কষ্ট পাচ্ছে, মানে ও তো কাজ করে যাচ্ছে। এবার ও যদি বিট করে আপনার ব্লাডটা ঠিক করে না যেতে পারে, তখনই ব্লকেজ হবে, তখনই বুকে ব্যথা হবে, তখনই আপনার মায়োকার্ডিয়াল ইনফেকশন বা এমআই হবে। এমনকি পেশেন্ট ফার্স্ট টাইমে হয়তো পেশেন্ট এক্সপায়ার করে যেতে পারে। সেই জন্য হার্টকে সুস্থ রাখার জন্য খাওয়া দাওয়া ঠিক করুন। আপনি বলতে গেলে রেডমিট খেলেও সেটা খুব রেস্ট্রিকশন করে খুব কম করে খাবেন। তেলে ছাকা খাবার বা খুব বেশি তেল দেওয়া রান্না খাবার খাবেন না, এগুলো অ্যাভয়েড করুন। আস্তে আস্তে দেখবেন ভবিষ্যতে হার্ট ডিজিজ হওয়ার সম্ভাবনা কমে যাবে। নিজেকে যদি সত্যি সত্যি আপনি আয়ুর্বেদিক পদ্ধতিতে সুস্থ করে তুলতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে হাত ধরতে হবে এনবি পিনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে, যেখানে সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতেই কিন্তু আপনার যে কোনো রকম শারীরিক সমস্যারই ট্রিটমেন্ট করা হয়ে থাকে, যাকে বলে রিপোর্ট বেসড টাইম বাউন্ড ট্রিটমেন্ট, যেটা ভীষণ প্রয়োজনীয় এখনকার দিনে আপনার এবং আমার জন্য। আমরা আলোচনায় আসবো, তার একজন বন্ধু উপস্থিত। অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি বাংলার থেকে শক্তি বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সঙ্গে
আচ্ছা, আপনার বয়সটা বলবেন। ও 35। 35। হ্যাঁ বলুন, এবার কি শারীরিক সমস্যা? বলছি আমার চোখের নিচে কালি পড়ে যাচ্ছে। আচ্ছা, চোখের নিচে কালি পড়ে যাচ্ছে। আপনি তো হাওড়া থেকে ফোন করলেন বলছেন, তাই তো? না না, বাংলার থেকে। বাগনান থেকে। আচ্ছা, হাওড়াতেও অনেকগুলো চেম্বার রয়েছে, আপনি সেটা জানেন অবশ্যই। এবার বলুন, চোখের নিচে কালি পড়ে যাচ্ছে, তাই এর জন্য কি আপনি আগে ডাক্তার দেখিয়েছেন? না দেখাইনি, 2 মাস 3 মাস ধরে হচ্ছে, ওটা দেখাইছে, সেই জন্য ডাক্তারবাবু জিজ্ঞেস করতে গেছে। আচ্ছা আচ্ছা, শুনুন স্যার বলছেন। আচ্ছা, খুব বেশি কি রাত জাগেন আপনি? খুব বেশি রাত জাগা হয়? হ্যাঁ 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 মানে কতক্ষণ জাগেন তাও রেগুলার? 12টা 1টা না আরো বেশি? হ্যাঁ, 12টা 1টা। আচ্ছা, সারাদিনে ঠিকঠাক করে ঘুম হয়? মানে আপনার ধরুন 6-7 ঘন্টা ঘুম হয় না সেটা হয় না? সকালে ঘুম না উঠে আর তো ঘুম হয় না। ঘুম হয় না। আচ্ছা, স্ক্রিন টাইম খুব বেশি থাকে? মানে মোবাইল বা ল্যাপটপ বা যে কোনো স্ক্রিন টাইম খুব বেশি থাকে আপনার? আচ্ছা, ঠিক আছে, বলছি শুনুন। দেখুন, চোখের নিচে কালি পড়া নিয়ে অনেক অনেক মিথ আছে যে চোখের নিচে কালি পড়ছে মানে আপনি খুব বেশি রাত জাগছেন বা আপনি খুব বেশি স্ক্রিন টাইম ইউজ করছেন বা আপনি করছেন। চোখের নিচে কালি কেন পড়ে সেটা জানতে হবে আমাদের। যে কোনো কারণ আপনার ধরুন হয়তো আপনার বডি কালার বা আপনার এমনি ঠিক আছে, কিন্তু চোখের নিচে কালি পড়ছে, এটার কারণ হচ্ছে অবশ্যই যে আপনার ঘুম হচ্ছে না, কিন্তু এটা কারণ এটা নয় যে আপনি এটার জন্য কোনো একটা স্পেসিফিক ক্রিম ইউজ করলেন কিন্তু তারপরে আপনি আপনার লাইফস্টাইল মেনটেন করছেন, আপনার কিন্তু কালি পড়বে না। চোখের নিচে কালি পড়ছে মানে আপনার ধরে নিতে হবে আপনার যে বলছেন যে আমি রাত জাগি প্লাস আপনার ঘুম ঠিকঠাক করে হয় না, সকাল সকাল উঠে যায় আর স্ক্রিন টাইম খুব বেশি থাকে। তো এগুলোর কারণে কি হয়, আমাদের ধরুন চোখের নিচে মানে কালিটা এই কারণে পরে আপনি রাত জাগছেন অকারণে। আপনি দেখবেন যারা নাইট ডিউটি করে তারাও তো রাত জাগে, কিন্তু তারা তো দিনের বেলাটা ঘুমোচ্ছে। তো এরকম ব্যাপার নয় যে আপনাকে শুধু রাত্রেই ঘুমোতে হবে। আপনার যখন টাইম, আপনি ধরুন নাইট ডিউটি করছেন, আপনার দিনের বেলা ঘুমোতে হবে, আপনি ডে ডিউটি করে রাতে ঘুমোতে হবে। রাতে যদি আপনি সারাদিনে জেগে থাকার পর রাতে আপনি যদি না ঘুমান, রাতে যদি আপনি সেই 12টা 1টা পর্যন্ত জেগে থাকেন, আবার হয়তো 5টা 6টার সময় ঘুম ভেঙে গেল আপনার, তো কি হলো, আপনার 4 থেকে 5 ঘন্টা ঘুম হলো। এটার জন্য আপনার কি হচ্ছে, চোখের নিচে কালি পড়ে। আর চোখ তো আপনার ঘুম ভাঙলে গিয়ে ফার্স্ট আমরা চোখটাই খুলি, ফার্স্ট অন্য কিছু হয় না। তো চোখটা খুলি মানে সারাদিন আমাদের চোখ যদি ওইভাবে থাকে তখন আপনার চোখের নিচে আস্তে আস্তে কালি পড়বে। তো এটা ট্রিটমেন্ট হচ্ছে এটা যে আপনাকে আগে ঘুম ঠিক করতে হবে, আগে ঘুমোতে হবে। আপনি শুয়ে পড়ে যদি 1-2 ঘন্টা মোবাইল বা ল্যাপটপ বা যে কোনো ট্যাবলেট কোনো ইউজ করছেন কিছু, তখন আপনার ঘুম যদি না আসে, ঘুম আসবে না, কারণ ওটার মধ্যে একটা রে আপনার চোখে আসছে, তো ঘুম আসবেই না। আপনার চোখ দিয়ে জল কাটবে কিন্তু ঘুম আসবে না। তখন কেন হচ্ছে এটা আস্তে আস্তে ভবিষ্যতে আপনার ইনসোমনিয়া হতে পারে। তো আগে চোখের নিচে কালি পড়ার জন্য আপনি ঘুমটা ঠিক করুন, ঠিকঠাক করে টাইমে ঘুমানোর চেষ্টা করুন। শুয়ে যাওয়ার পর মোবাইল বা কোনো কিছু ডিভাইস ইউজ করবেন না, এগুলো করুন। তারপরে তখন আস্তে আস্তে কালিটা এমনি চলে যাবে। এবারে যদি আপনার মনে হয় যে আমার খুব এখনই কালিটা ঠিক করতে হবে, তো বাইরের চোখ দিয়ে কোনো ক্রিম ইউজ না করে আমাদের আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করান। আমাদের হার্বাল অনেক আমরা অয়েন্টমেন্ট আছে বা মেডিসিনও আছে যেটা আস্তে আস্তে আমার চোখের নিচে যেটা ঠিক করে দেবে। স্যার, আলোচনায় আসবো। একজন বন্ধু উপস্থিত, অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি হাওড়া থেকে বলছি। হ্যাঁ বলুন, কে বলছেন? বলছি একটা মানে সমস্যা হচ্ছে কি, ঠান্ডাটা পড়ার পর থেকে না খুব মাথা হেড করছি, নাকটা একটা ভারী হয়ে যাচ্ছে, মানে পুরো ঝাঁজ হয়ে যাচ্ছে, নাকের ডগ ঠান্ডা হয়ে আছে। আচ্ছা, আপনার বয়সটা কত বলবেন একটু? আমার 22+। 22+। আচ্ছা, শুনুন। আচ্ছা, 22। আচ্ছা, কি বললেন, কি হচ্ছে, মাথা ভারী ভারী লাগছে? আচ্ছা, হাঁচি হচ্ছে কি আপনার? হাঁচি হ্যাঁ বলুন। হাঁচি কাশি হচ্ছে? নাক বন্ধ হয়ে যাচ্ছে? না কাশি হচ্ছে না, কিন্তু আমার না মাথা হেড করলে পুরো গোটা মাথার মুখ চোখ তো ঝাঁজ হয়ে যাচ্ছে। আচ্ছা, সাইনাসের কি প্রবলেম আছে? হ্যাঁ সাইনাসের প্রবলেম আছে। প্রবলেম আছে, সেটাই বলুন। আচ্ছা ঠিক আছে, আমি বলছি শুনুন। দেখুন, আপনার যে ব্যাপারটা বলেন এই 22 বছর হচ্ছে, আপনি নিজেই বললেন যে সাইনাসের প্রবলেম আছে। তো সাইনাসটা কি জিনিস সেটার পরে আলোচনা আসছি আমরা। সাইনাসের জন্য জিনিসটা হচ্ছে, সাইনাস মানে কি, আপনার ন্যাসাল যে আমাদের জন্য মানে লাইন আছে যেটাতে আমরা নিঃশ্বাস নিই, তো সেখানে দেখবেন আমাদের নাকের অনেক ভেতরে ছোট ছোট চুলের মতো আছে দেখবেন। তো সেগুলো কি কাজ করে, আপনার নাকে ওগুলো থাকে কেন? আপনার যাতে নাকের মধ্যে কোনো নোংরা ধুলোবালি আমাদের না ঢোকে বা আপনার নাকে ন্যাসাল পুরো ক্যান্ড লাগে আপনাকে পরিষ্কার রাখতে সাহায্য করে। তো এবার সাইনাস জিনিসটা কি হয়, আপনার ওই যে জায়গায় নাসাল ইয়ে আছে ওখানে ব্লকেজ চলে আসে, আপনার ভবিষ্যতে সাইনাস থেকে পলিপও হতে পারে। তো এই জন্য আপনাকে ঠান্ডা থেকে অ্যাভয়েড করতে হবে। বলে নাক আমার লাল ইয়ে হয়ে যাচ্ছে, আমার ঠান্ডা লেগে যাচ্ছে, মাথা ভারী ভারী লাগছে, আপনাকে ঠান্ডা লাগানোই চলবে না, ঠান্ডা অ্যাভয়েড করতে হবে। এই ধরুন আইসক্রিম বা দই বা ঠান্ডা কোনো পানীয়, এগুলো আপনার জন্য নয়, এগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। তো আপনি ধরুন এই কোনো কারণে ক্রিসমাস গেল বা নিউ ইয়ার গেল, আপনি হয়তো কোনো কেক বলুন, ঠান্ডা কোনো কিছু কোল্ড ড্রিঙ্কস বলুন বা কোনো কিছু খাচ্ছেন বলুন, সেগুলো করলে কিন্তু আপনার এসি আর বাড়বে, আপনাকে ঠান্ডা লাগানোই চলবে না। এমনকি গরমকালেও আপনাকে এসি থেকে অ্যাভয়েড করতে হবে বলতে গেলে। সাইনাস যেহেতু আছে, সাইনাসের ট্রিটমেন্ট আপনি না করেন যদি, আপনার এই মাথা ধরার ব্যাপার থেকে যাবে, মাথা ধরবে, আপনার পেনও হবে, আপনার দেখবেন আস্তে আস্তে অন্য প্রবলেম আসছে, পলিপও আসতে পারে। আর এটার জন্য কোনো ইনহেলার ইউজ করবেন না, কারণ ইনহেলার ইউজ করলে আপনার কিন্তু সমস্যা আরো বাড়াবাড়ি হবে। কারণ ইনহেলার কি করবে, আপনার সাময়িকভাবে আপনাকে রিলিফ দিয়ে দেবে, আপনার মাথা ধরা কমে যাবে, আপনার নাক বন্ধ কেটে যাবে, কিন্তু ভবিষ্যতে আপনার ন্যাসাল পলিপ হওয়ার কারণ কিন্তু ইনহেলারটা হবে। কারণ ইনহেলারের মধ্যে একটা স্টেরয়েড থাকে, যে স্টেরয়েডটা আপনার সাময়িকভাবে ন্যাসাল ব্লকেজটা ক্লিয়ার করে দেয়, কিন্তু ওর যে ওই স্প্রেটা
অ্যাজ এ সাইড ইফেক্ট হিসেবে আপনার নাক ভারী হয়ে যায় বা ন্যাসাল পলিপ আসতে পারে। তো আগে আপনি নিজেকে ঠান্ডা থেকে বিরত রাখুন। আর আমাদের সাইনাসের কিন্তু ভালো ট্রিটমেন্ট আছে, আপনি যদি আসেন আমাদের চেম্বারে, আমরা সাইনাস ট্রিটমেন্ট করলে এই যে সমস্যাটা আপনার হচ্ছে সাইনাস পরবর্তী, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যে কোনো রকম সমস্যার জন্য থাকলে কিন্তু অবিলম্বে আপনারা যোগাযোগ করতে পারেন এনপিপি নানি অ্যান্ড আয়ুর্বেদার রিসার্চ সেন্টারের হেল্পলাইন নাম্বারে। কোন ডাক্তারবাবু কখন বসবেন, কোন চেম্বারে বসবেন, কোন সময় বসবেন, যাবতীয় পুঙ্খানুপুঙ্খ আপনারা যেসব জিজ্ঞাসাগুলো রয়েছে আপনারা কিন্তু হেল্পলাইন নাম্বারে ফোন করে সেগুলোও জেনে নিতে পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। তাছাড়া এই মুহূর্তে এমবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদার রিসার্চ সেন্টারের আপনারা হেড অফিস পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, কলকাতাতে পাচ্ছেন ল্যান্সটাউন, হাজরা, হাতিবাগান, খিদিরপুরে, হাওড়াতে পাচ্ছেন দাসনগর, বেলুর, শিবপুর এবং দক্ষিণ 24 পরগনার আমতলাতেও কিন্তু পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদার রিসার্চ সেন্টার। সমস্যা আপনার, সেই সমস্যা থেকে সত্যি সত্যি যারা আয়ুর্বেদিক পদ্ধতিতে আপনাকে সুস্থ এবং স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে পারে তারাই হচ্ছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, যেখানে সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতেই কিন্তু আপনার যে কোনো শারীরিক সমস্যার ট্রিটমেন্ট হওয়ার থাকে। তাছাড়া কিন্তু আপনারা এই মুহূর্তে মেচেদাতে পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে, খড়গপুরেও কিন্তু পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে, শিলিগুড়িতে পেয়ে যাবেন ডক্টর এস ঘোষালকে, বহরমপুরে পেয়ে যাবেন ডক্টর এ হালদারকে, জামশেদপুরে পাবেন ডক্টর এন ভট্টাচার্যকে, গঙ্গারামপুরে পাবেন ডক্টর এস ঘোষালকে, কৃষ্ণনগরে পাবেন ডক্টর এ হালদারকে, হেরিয়াতেও কিন্তু পেয়ে যাবেন ডক্টর এ হালদারকে, আরামবাগেও পাবেন ডক্টর এ হালদারকে, ক্যানিংয়ে পাবেন ডক্টর আর দেকে, আসানসোলে কিন্তু আবারও পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে, বর্ধমানে পাবেন ডক্টর এন ভট্টাচার্যকে, বাঁকুড়াতে পাবেন ডক্টর এ হালদারকে, মালদাতে পাবেন ডক্টর এস ঘোষালকে, দুর্গাপুরে পাবেন ডক্টর এস ভাদুরীকে, কাকদ্বীপেও কিন্তু আপনারা আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, পুরুলিয়াতে পাবেন ডক্টর এ হালদারকে, কোচবিহারবাসীরা কিন্তু পাবেন ডক্টর এস খাঁকে, বোলপুরবাসীরা পাবেন ডক্টর এস ভাদুরীকে, ঝাড়গ্রামবাসীরা পাবেন ডক্টর এ হালদারকে, বনগাঁবাসীরা পাবেন ডক্টর এস ভাদুরীকে, গৌহাটিবাসীরা কিন্তু পেয়ে যাবেন আবারও ডক্টর এস ঘোষালকে এবং ডিব্রুগড়বাসীরাও কিন্তু পাবেন ডক্টর এ ঘোষালকে। তাছাড়া হলদিয়াবাসীরা পাবেন ডক্টর এ হালদারকে, রায়গঞ্জবাসীরা পাবেন ডক্টর এস ঘোষালকে, আগরতলা, শিলচর এবং আলিপুরদুয়ারবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। আয়ুর্বেদ পারেই সত্যি সত্যি আপনাকে যে কোনো রকম শারীরিক সমস্যা থেকে একমাত্র সম্পূর্ণ মুক্ত করে তুলতে। কারণ আয়ুর্বেদিক অত্যন্ত একটি প্রাচীন পদ্ধতি, যে পদ্ধতির মধ্যে দিয়ে সত্যি সত্যি কিন্তু শুধুমাত্র আপনার শারীরিক সমস্যার ট্রিটমেন্ট করা হয়ে থাকে তা কিন্তু একদমই নয়। বিভিন্ন রকমের যোগাসন, ব্যায়াম ইত্যাদির মধ্যে দিয়েও কিন্তু আপনার মানসিক ট্রিটমেন্টও করে থাকেন এনবিপি নানি অ্যান্ড আয়ুর্বেদার রিসার্চ সেন্টারের অভিজ্ঞ আয়ুর্বেদিক ডক্টররা, যাকে বলে একদম রুট ট্রিটমেন্ট। স্যার, আমরা কিন্তু এই মুহূর্তে মানে অনেকটা সমস্যার মধ্যে দিয়ে পাচ্ছি মানুষের, সেটা হচ্ছে যে আপনি এক্ষুনি যেটা বললেন সাইনাসের সমস্যা। তো এই সাইনাসের সমস্যাটা অ্যাকচুয়ালি কি, যদি একটু দর্শকদেরকে খুলে বলেন। সাইনাসের সমস্যাটা হচ্ছে আপনার ন্যাসাল প্রবলেম আছে। ধরুন আপনার যে আমাদের যে নোজ আছে, আমাদের নোজ দিয়ে কি করি আমরা অক্সিজেন ইনহেল করি, আবার এক্সহেল করি, যেটা কার্বন ডাইঅক্সাইড, এটা আমাদের নাকের কাজ। তো এবারে আমাদের কি আছে, আমাদের শরীরের মধ্যে লাংস আছে, লাংসটা একটা বেলুনের মতো, আপনি যখন ইনহেল করছেন তখন লাংসটা আপনার মানে খুলে যাচ্ছে, আর এক্সহেল লাংস আপনার চুপসে যাচ্ছে। তো আপনার এবারে ন্যাসাল এই যে সাইনাস বা ন্যাসাল পলিপ এই জিনিসগুলো কি কেন হয়, আপনার এগুলো হয় হচ্ছে আপনার ওই যেমন আমি বললাম একটা হার্টের ব্লকেজ, যে আপনার হার্টের ব্লকেজ হয় বাইরে খাওয়া দাওয়া ভুলভাল কিছু খাওয়ার জন্য বা এই জন্য। ন্যাসাল ব্লকেজ আছে আপনার অ্যালার্জিক রাইনাইটিস বা আপনার এই কমন কোল্ড যে রোগটা বলি সেটার জন্য। আপনার ধরুন অ্যালার্জি আছে ছোট থেকে, আপনার ধুলোবালিতে অ্যালার্জি আছে, আপনার ঠান্ডাতে অ্যালার্জি আছে বা কিছু আছে, আপনি চিকিৎসা করছেন, আপনি কি করছেন, বাইরের দিক থেকে আপনি একটা ইনহেলার ইউজ করছেন বা আপনি কোনো কারণে কোনো কিছু ইয়ে করে ইনকিউবেশন করছেন, তো সেটার জন্য কি হলো আপনি ইনহেলার দিয়ে কি সাময়িক আপনি রিলিফ পেয়ে যাচ্ছেন, কিন্তু আপনার নাক দেখবেন ক্লিয়ার হয়ে যাচ্ছে, নাক জমছে না। আমার সময় হয়তো রাত্রে আমার নাক জমে বন্ধ হয়ে যাচ্ছে, আমাকে হয় দেবেন যে সারাদিন কিছু নেই, যে সন্ধ্যা হলো রাত নাক জমে বন্ধ হয়ে গেল, তখন কি করলো সেটা ইনহেলার নিল বা ইনকিউবেশন নিল, তারপরে কি হলো আস্তে আস্তে ঠিক ক্লিয়ার হয়ে গেলো। এটা করতে 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 কি হবে, আপনার একটা সময় ন্যাসাল যে আমাদের যে ক্যানেল আছে সেই ক্যানেলে ব্লকেজ আসতে আরম্ভ করবে। কারণ আপনার ধুলোবালি যে আছে, আপনার দেখুন যখন স্প্রে করছেন না, তখন আমার নাকের মধ্যে যে ওই চুলের মতো যে ছোট ছোট ইগুলো থাকে সেগুলো নষ্ট হয়ে যায়, সেগুলো একদম বোধহয় পুড়ে যায় জিনিসগুলো। তো এবারে সেগুলো কাজটা কি, ধুলোবালি কাটকে রাখা, সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আপনার ধুলোবালি নাকের মধ্যে ঢুকছে, কারণ আপনি বাইরে ঘোরাঘুরি করছেন, মাস্ক সবাই ইউজ করতে পারছেন না। ভবিষ্যতে সেটাতে কি হলো আপনার নাকের মধ্যে অ্যাবনর্মাল গ্রোথ আসবে, যেটাকে বলি মানে পলিপ। আর সাইনাস বলি, অনেক বড় সাইনাস আছে, সাইনাস আছে না, সাইনাসটা আপনার ভবিষ্যতে কিন্তু পলিপ আনতে পারে।
পলিপ নিয়ে চলে এলে সেটা তো কিন্তু ভবিষ্যতে আপনার খারাপ কিছু হতে পারে, আবার সেটা পলিপ হয়ে আপনার নাকটাকে পুরো ব্লক করে দিতে পারে। আর আপনি এমন একটা সময় তো চলে এলো যে পলিপটা পরে আপনার কেটে বা মানে আপনার অপারেশন করতে হচ্ছে, কারণ আপনার সারার কোনো অপশনই নেই, আপনি নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারছেন না, মুখ দিয়ে নিতে হচ্ছে। এরকম কিন্তু অনেক পেশেন্ট আছে যে নাক নিতে পারছে না, তার নাকটা পুরো ফুলে আছে, কারণ তার ওই ন্যাসাল যে চ্যানেলটা থাকে সেই চ্যানেল পুরো ব্লকেজ হয়ে গেছে, সেটা পুরো বন্ধ হয়ে গেছে। তো এই জিনিসটা হওয়ার আগে আপনার যখন সাইনাসের বলা হয় সাইনাস হয়েছে, তখন তো অনেকে আছে জাস্ট সাইনাসটা গ্রাহ্য করে না, আছে সাইনাস সবার থাকে না, যার থাকে তার প্রবলেমটা কিন্তু পলিপ হতে পারে। তাহলে সাইনাসের ট্রিটমেন্ট করে নেন, তাহলে পলিপটা আপনার হবে না, তাহলে আপনার দুটো জিনিসই পুরো ক্লিয়ার হবে, আপনি নিজেকে ভালো রাখতে পারবেন। তো এই জন্য ইনহেলার নিয়ে অনেকে আছে না জেনে না শুনে ইনহেলার ইউজ করতে থাকে, জানা দেখতে পাচ্ছে একটা খুব ভালো জিনিস, তো ইনহেলার নিয়ে নিলাম, আমার সুস্থ হয়ে গেলাম, নিয়ে নিলাম সুস্থ, সারাদিন 2 বার 3 বার 4 বার ইনহেলার নিচ্ছে। কিন্তু ভবিষ্যতে এই জিনিসটা আপনার কি হবে, আপনি ইনহেলার ডিপেন্ডেন্ট হয়ে থেকে যাবেন। আপনার এটা সব জায়গায় সঙ্গে সঙ্গে বই নিয়ে যেত, যেখানে আপনি যাবেন, কাজে যাবেন, ঘুরতে যাবেন, নিয়ে যেতে হবে। একটা সমস্যা, ভবিষ্যতের সমস্যা কি হবে, আপনার ইনহেলার ডোজ বাড়তে থাকবে। আপনি যখন যদি দিনে 2 বার নেন, তখন 3 4 বার নিচ্ছেন আপনি। তো এই জন্য যদি প্রপার আপনি সাইনাসের ট্রিটমেন্ট করেন, ইনহেলার লাগবে না, পলিপ আসার সম্ভাবনা থাকবে না, ভবিষ্যতে কোনো বাজে রোগ হওয়ার সম্ভাবনা থাকবে না। এটা থেকে স্যার আলোচনা আসবো, একজন বন্ধু উপস্থিত, অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি হাওড়া থেকে রীনা ঘোষ বলছি। হ্যাঁ বলুন ম্যাডাম, কার সম্বন্ধে জানবেন? আমার নিজের আচ্ছা বলুন, আপনার বয়স কত? বয়স হচ্ছে 50। 50। এবার বলুন কি শারীরিক সমস্যা আপনার? সমস্যা বলতে আমার এই চোখের ঠিক নিচের দিকটাতে, মানে যেখানে উঁচু থাকে, সেই দুদিকে দুটো ফোলা আছে, অনেকদিন হলো, আমার মাঝখানেক হলো, আমি বুঝতে পারছি না ওটা কি থেকে জিনিসটা হচ্ছে। আর দেখতে শাড়িটা বুঝতে দেখতে ওখানটাতে ফোলা বলে বাজে লাগছে একটা। মানে এই সমস্যার জন্য আপনি কি আগে কোনো ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ, ডাক্তার দেখিয়েছি, ডাক্তার ওষুধ দিচ্ছিল, কিন্তু বড্ড 2 মাস আবার বাদে যেতে বলেছে। কিন্তু আমি চাইছি যে আপনার এখানে একবার আয়ুর্বেদিক এতে করে দেখছি, যে কিন্তু সেইভাবে আছে, কমেনি, একটুখানিও কমেনি। আচ্ছা আপনি শুনুন স্যার বলছি। আপনার কি কোলেস্টেরল আছে? না, কোলেস্ট্রল নেই। কোলেস্টেরল নেই। যে দাগটা হয়েছে বলছেন, দাগটা কতদিন ধরে আছে? যে দাগটা এই মাসখানেক হলো। এই মাঝখানে হলো। দাগ ঠিক ওরা ফুলেও গেছে, দুদিকে ফোলা মতন, দুদিকে চোখের, চোখে ওই নাকের বরাবর এই দিকে নিচে দুদিকে। চোখে কি ব্যথা করে কোনো? না, চোখে ব্যথা নেই। ব্যথা করে না। আচ্ছা, আপনাকে যে ওষুধ দিয়েছে সেই ওষুধ খেয়ে আপনার কিছু কমেছে না কিছু কমে? যেখানে নাকের যে গর্ত দুটো আছে, আচ্ছা, আর ওই ওপরটা করে একটু আছে, ওই দুদিকে দুটো ফোলা নাকে। ঠিক আছে, বুঝতে পারছি। আমি বলছি শুনুন আপনি। গালের। ঠিক আছে, শুনুন স্যার বলছি। দেখুন আপনার ওটা কোনো স্কিন ইনফেকশন হতে পারে। নাক যেহেতু আপনার অনেকটা নিচে আছে, চোখের নিচে নয়, ওটা অনেকটা নিচে, নাকের কাছে মানে অনেকটা নিচে আছে ওটা আপনার। তো এটা হতে পারে। এবারে জিনিসটা কি হয়েছে না হয়েছে দেখতে হবে। আপনি বললেনই বুঝতে পারলাম যে আপনার একটা ফোলা আছে, ব্যথা কিছু নেই, বা আপনার কোলেস্ট্রল নেই, সবই বুঝলাম, কিন্তু আপনাকে জিনিসটা দেখাতে আসতে হবে। স্কিনের যে কোনো প্রবলেম, এটা কিন্তু চোখের সমস্যা নাও হতে পারে, কারণ আমরা চোখের নিচে অনেকটাই নিচে বলতে, চোখ আমাদের অনেক উপরে থাকে, তার অনেক নিচে নাক থাকে আমাদের। তো যেহেতু নাকের কাছে হয়েছে বলছেন, তো এটা চোখের সমস্যা না অন্য কিছু হতে পারে। তা আপনি ভালো একটা কাজ হবে, আপনি এসে আমাদের চেম্বারে দেখান, আমরা দেখি কি সমস্যা হয়েছে, দেখলে তো জিনিসটা বোঝা যাবে কি হয়েছে। আর এটা যেই হোক না কেন, স্কিনের প্রবলেম হোক বা চোখের যে সমস্যা হোক না, চিকিৎসা তো সবেরই আছে। এটা মনে হচ্ছে আমার আপনার কোনো স্কিনের কোনো সমস্যা হয়েছে, স্কিনে কোনো র্যাশ টাইপের জিনিসটা বেরিয়েছে হয়তো, কারণ 2-3 মাস আগে হয়েছে বলছেন। কোলেস্ট্রলের জন্য একটা অন্য দাগ পড়ে চোখে দেবেন, সেটা আলাদা, সেটা নয় আপনার বললেন। তো এটা চিকিৎসা করবেন, সুস্থ হয়ে যাবেন আপনি। তারপর আপনি আসুন, দেখান কি হয়েছে, চিকিৎসা করে ঠিক হয়ে যাবে। স্যার এখন এই সিজন চেঞ্জে কিন্তু স্কিন জনিত সমস্যা এখন প্রত্যেকটা মানুষের মধ্যেই দেখা যাচ্ছে, আর বেসিক্যালি যেটা বেশি করে দেখা যাচ্ছে সেটা হচ্ছে অ্যালার্জি জনিত সমস্যা। তো এটা যদি অ্যাকচুয়ালি বলেন যে কি কারণে এই ধরনের সমস্যাগুলো দেখা দিচ্ছে? কারণ আমাদের অনেকের মধ্যে অ্যালার্জি আছে, আমরা সেটাকে গ্রাহ্য করি না, আমরা অনেকে জানি না। যেমন কালকে একটা পেশেন্ট দেখলাম, একটা বাচ্চা এসেছে, তার চিকিৎসা করে তাকে বাইরে নিয়ে যাওয়া হয়েছে, অনেক কিছু করা হয়েছে, তার ওই মানে সাইনাসের প্রবলেম আছে, কিন্তু তার যে অ্যালার্জি টেস্ট, আইজি যে টেস্টটা সে জানে সে করেনি, মানে তাকে বড় ডাক্তার দেখেছে, সবই ঠিক আছে, সে এখন আগের থেকে ভালো একটু আছে, বাট আবার সমস্যা হচ্ছে, কিন্তু তার আইজি টেস্টটাই করে না। আইজি টেস্টটা কেন দরকার? আজকে আইজিটা কিন্তু যে কোনো একটা ব্লাড টেস্ট, সিম্পল একটা ব্লাড টেস্ট, আপনি সকালবেলা যাবেন, একটা ব্লাড দেবেন, আবার টেস্ট করে আইজি কত আছে বলে দেবে আপনাকে। সিম্পল একটা টেস্ট কিন্তু লোক করে না। লোক কি করে, অ্যালার্জি হচ্ছে, এটা কোনো একটা মেখে নিলাম, একটা কিছু খেয়ে নিলাম। অনেকে এখন জেনে গেছে অ্যালার্জি মানে এটা খাওয়া বন্ধ করতে হবে, সে খাওয়া বন্ধ করে দিল, ঠিক আছে, খাওয়া বন্ধ করলে কিন্তু আপনার যদি অ্যালার্জি থাকে, ধরুন কথা বলছে, আপনার অ্যালার্জি 2000, আইজি আপনার 2000 আছে, তো আপনার যদি 2000টা আপনি না জানেন কত আছে, আপনি সেইভাবে তো কিছু করতে হয়। 2000 হলে তো আপনি শুধু ডিম খাওয়া বন্ধ করলে আমার ঠিক হয়ে যাবে না, ব্যাপারটা এটাই। তো আপনাকে যেন আগে প্রপার টেস্ট করে চিকিৎসা করা দেবে কি হয়েছে। অ্যালার্জি আমাদের সারা বছর থাকলেও সেটা আসে না, শীতকাল সামনে আসে না, শীতকালে ওয়েদার ড্রাই থাকে, শীতকালে ধুলোবালি বাতাসে উড়ে, আমাকে দেবেন না শীতকালে দেখবেন চারিদিকে জল ছাড়াচ্ছে রাস্তায়, কেন? কারণ ওই ধুলোবালি উঠছে, ধুলোবালিতে অনেকে ডাস্ট এলার্জি অনেক লোকই থাকে, কিন্তু সেটা গরমকালে বুঝতে পারবেন না, শীতকালে বুঝতে পারছেন আপনি। তো অ্যালার্জি আমাদের আগে অ্যালার্জি ট্রিটমেন্ট করলে আমাদের আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এন্ডোক্রিনারি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের মধ্যে দিয়ে মানুষদের সত্যি সত্যি আয়ুর্বেদিক পদ্ধতিতে ট্রিটমেন্টের মধ্যে দিয়েই সুস্থ হয়ে উঠছেন, আমরা দেখে নেব তারই একটা ঝলক এই মুহূর্তে।
সম্পা যায় না। কোন চেম্বারে দেখিয়েছিলেন? মেছাদা চেম্বারে। কি সমস্যা ছিল আপনার? আমার স্কিন অ্যালার্জি ছিল 5 বছর। এখানে ওখানে ডাক্তার দেখিয়ে কোনো মতে কিছু হয়নি, হলো সেরে গেল, আবার ওটা পুনরায় আবার ওষুধ শেষ, আবার বেরিয়ে গেল। তারপরে এখানে দেখিয়ে আমি মোটামুটি সুস্থ আছি। এখন ভালো আছেন? হ্যাঁ, এখন আমি ভালো আছি। নাম? আমার নাম মান্তু বিশ্বাস হালদার। আপনি কোথা থেকে বলছেন? আমি মঙ্গলগঞ্জ নীলকুঠি বিভূতিভূষণ অভয়ারণ্য ওই কাপাসাটি গ্রাম থেকে আচ্ছা, এসেছি। আপনি এনবিবিতে কোন চেম্বারে দেখাচ্ছেন? আমি বনগা চেম্বার থেকে ট্রিটমেন্ট করাচ্ছি। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার আর্থারাইটিস ছিল, ভীষণ হাই লেভেলের ছিল। তো এখন তো আমি প্রথমে চলতেই পারতাম না, মানে বিছানার চাদরটা যে টেনে গায়ে দেবো সেই ক্ষমতাটা আমার আঙুলের ছিল না, হাঁটতেও পারতাম না, খাবারটা যে হাতটা তুলে আমি মুখ পর্যন্ত আনবো সেই ক্ষমতাটাও আমার ছিল না। আচ্ছা, এনবিবিতে ট্রিটমেন্ট করে এখন আপনি কেমন আছেন? এখন তো হেঁটে চলে বেড়াচ্ছি। আমার আগের লাইফটা যেমন ছিল অনেকটা আমি সেই জায়গাটায় ফিরে এসেছি। তো এটা তো পাবো আমি প্রথমে ভাবতেই পারিনি, তাই আমার কাছে অবিশ্বাস্য, যেটাও সম্ভব না। আচ্ছা, আপনি যে এই সমস্যা থেকে উদ্ধার হয়েছেন, তো পরবর্তী পেশেন্টদের জন্য আপনি কি বলতে চান? পরবর্তী পেশেন্টদের জন্য আমি বলবো আপনারা অবশ্যই আসুন, এখানে ট্রিটমেন্ট করান এবং বিশ্বাসের সাথে চলুন, তাহলে আপনারা অবশ্যই রেস্কিউ হবে সব রোগ থেকে। আপনার নাম? মান্তু বিশ্বাস হালদার। ম্যাডাম, আপনার নাম কি? অপর্ণা ব্যানার্জি। আপনি কোথা থেকে এসেছেন? আমি কাঁচরাপাড়া থেকে এসেছি। আচ্ছা, আপনি এনবিপিতে কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার ঘাড়ে আর কোমরে ছিল কন্ডেলাইসিস, ওই সমস্যা নিয়ে আমি এসেছিলাম। আচ্ছা, আপনি এই রোগে কতদিন ধরে ভুগছিলেন? আমি তাও 2 বছর। 2 বছর ধরে। কেমন কন্ডিশন নিয়ে এসেছিলেন যখন আপনি আমি প্রথম এখানে এলেন? হাঁটতে চলতেই পারতাম না, আমি একদম মানে হাঁটু থেকে শুরু করে মাজা থেকে শুরু করে সব জায়গায় আমার যন্ত্রণা ছিল। আচ্ছা, 2 বছর ধরে এরকম ভুগছিলেন? 2 বছর ধরে আমি টানা ভুগেছি। আচ্ছা, এখানে কতদিন আগে এসে দেখিয়েছেন? এখানে 15 দিন আগে এসেছি আমি। 15 দিন আগে এসেছেন? হ্যাঁ। এবং ডাক্তারবাবুকে দেখিয়ে ওষুধ নিয়েছেন? ওষুধ নিয়েছি, 15 দিনের ওষুধ দিয়েছিল ডাক্তারবাবু আমাকে। আচ্ছা, তো 15 দিন পর আজকে যে এসেছেন, আপনি এখন কেমন আছেন? অনেক ভালো, অনেক ভালো। 15 দিনে আমি ভাবতে পারিনি আমার এরকম রোগ সে এতটা কমে যাবে। আচ্ছা, আগের যে সমস্যাগুলো ছিল সেগুলো এখন আছে কি? না, এখন আর নেই। এখন ঘাড়ে টাড়ে ব্যথা ছিল আমার, সেগুলো নেই। আর এখন হাঁটাচলা করতে পারছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাঁটা চলা করতে পারছি। আচ্ছা, আর আপনি যে ধরুন এখন চলাফেরা করছেন তাতে ওই কষ্টগুলো হচ্ছে না? না না না, আগের মতো ওই কষ্টগুলো আর হচ্ছে না। আচ্ছা, তো আপনাকে একটু জিজ্ঞাসা করছি, যারা দর্শকরা আপনার এই ভিডিওটা দেখছে তাদের জন্য কি বলবেন? তাদের জন্য বলবো যে একবার এসে দেখুন, 15 দিন পরে বুঝতে পারবেন যে ডাক্তারবাবু কি ওষুধ দেয় আর কতটা শরীর ভালো থাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর নমস্কার দাদা, আপনার নামটা একটু বলবেন? আমার নাম জয়ন্ত মাইতি। আচ্ছা, আর আপনার ওয়াইফের নাম? আমার ওয়াইফের নাম ভক্তি মাইতি। কোথা থেকে এসেছেন দাদা? আমরা এসেছি ডেবরা, পশ্চিম মেদিনীপুর থেকে। কি সমস্যার জন্য ডক্টর বি শর্মার কাছে এসেছিলেন? আমি বি শর্মার কাছে এসেছিলাম। আমার পেটের খুব সমস্যা ছিল, একবেলা খাওয়ার পর অপরবেলা খেতে পারতাম না, এবং অল্প কিছু খেয়ে নিলেই আমার পেট একদম সমদম হয়ে থাকতো, এবং সেই সঙ্গে আমার আরো অন্যান্য কিছু পেচ্ছাপেরও খুব খুব বিরাট সমস্যা ছিল, এবং আমার বছরের মধ্যে 2 বার অন্তপক্ষে স্যালাইন ব্যবস্থা আমার থাকতো। খুব সমস্যায় পড়ে যাও, হঠাৎ যখন তখন আমি সেন্সলেস হয়ে পড়তাম। বেশ, সেই দিক থেকে এখন আমি খুব ভালো আছি এবং খুব আরাম বোধ করছি। বেশ। আর আপনার স্ত্রী কি সমস্যার জন্য ডক্টর বি শর্মাকে দেখাচ্ছেন? আমার স্ত্রীর ঘাড়ে স্পন্ডিলাইটিস ছিল, ওখানে অন্য ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, সেখানে 2 বার নিয়ে যাওয়ার পরে ওষুধ আনার পরে তার কোনো কাজ হয় না। তারপরেই আমি সঙ্গে করে যেখানে আমার ওষুধ খাচ্ছিলাম বি শর্মা বাবুর কাছে, আমি সঙ্গে করে নিয়ে এসে এখানে দেখালাম, এবং 4 ভাগের 3 ভাগ কমেছে এবং খুব ভালো। মানে আপনারা দুজনেই স্যাটিসফাই তো, খুশি তো? আমরা দুজনেই স্যাটিসফাই এবং খুব ভালো। আপনারা যেরকম খুশি আছেন, যারা আপনাদের কথা শুনছেন, অন্যান্য দর্শকরা, তাদের জন্য কি বলবেন? আমি তাদের জন্য চাইবো আপনারাও আসুন, সবাই ভালো থাকবে। এখানে এখানে এলে আপনারা পুনরায় নতুন জীবন শুরু করতে পারবেন। যারা ভেঙে পড়েছেন তারা আর ভাঙবেন না, চলে আসুন, খুব আরাম পাবেন। অনেক ধন্যবাদ দাদা। হ্যাঁ, ঠিক আছে। নমস্কার ম্যাডাম, আপনার নাম কি? কবিতা মিশ্রা। আচ্ছা, আপনার বয়স কত? 42। আচ্ছা, আপনি আমাদের কোন চেম্বারে দেখাচ্ছেন? শিলিগুড়ি চেম্বারে। আচ্ছা, আপনি কি রোগের জন্য দেখাচ্ছিলেন? আমার হাঁটুতে প্রবলেম ছিল, জয়েন্টে
খুবই মানে এত প্রবলেম ছিল, ওঠা বসা সব আমার সে বন্ধ হয়ে গেছিল। আচ্ছা, কতদিন ধরে যে আপনি এখানে চিকিৎসা করাচ্ছেন? এখানে 3 মাস হয়েছে। 3 মাস ধরে আমি খুবই ভালো, খুবই সুস্থ। আমি এখন বলতে গেলে হাঁটছি না, দৌড়াচ্ছি, এমন আমার পায়ের অবস্থা। খুবই ভালো, মানে বলতে আসছে না, কি বলবো আমি এত ভালো আমার। আচ্ছা, আপনি অনেক খুশি হয়েছে এখানে চিকিৎসা করে? অনেক খুশি, অনেক। আমি তো সবাইকে বলবো যে এসে একবার দেখে নিন যাদের অসুবিধা আছে এখানে। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম। নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি এনবি বিরিয়ানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান, যেখানে সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতেই কিন্তু আপনি শারীরিকভাবে সুস্থ হয়ে উঠবেন। যারা সত্যি সত্যি আয়ুর্বেদকে ভালোবাসেন, আয়ুর্বেদকে পছন্দ করেন এবং চান যে আয়ুর্বেদের মধ্যে দিয়ে আপনারা সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পাবেন এবং সুস্থ স্বাভাবিক থাকবেন, তারা কিন্তু অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু এনবি বিরিয়ানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের নিকটবর্তী ক্লিনিকে আপনারা অবশ্যই পৌঁছে যেতে পারেন। তাছাড়াও কিন্তু আপনাদের যে কোনো রকম কোয়ারিসের জন্যই কিন্তু অবিলম্বে আপনারা নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে 983023555527 অথবা 37 নাম্বারে আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। আর আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন এনবি বিরিয়ানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের মেডিকেল কনসালটেন্ট এবং অভিজ্ঞ আয়ুর্বেদিক ডক্টর এস খাঁ। অনেক স্বাগত স্যার আপনাকে এই অনুষ্ঠানে। স্যার, আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমরা প্রত্যেকেই ভীষণ একটা কর্মব্যস্ত জীবনের মধ্যে দিয়ে যাচ্ছি এবং অনেকেই যারা ওয়ার্কিং যারা রয়েছেন তারা কিন্তু অনেকেই বলছেন যে আমাদের 10-12 ঘন্টা আলোর সামনে থাকতে হয় কিংবা ধরুন ল্যাপটপের সামনে বসে কাজ করতে হয়। সেক্ষেত্রে অনেকেই দেখবেন চোখে কিংবা মাথায় একটা পেন অনুভব করছেন, মানে প্রথম দিকে তো অনেকেই বুঝতে পারেন না। তো এই পেনটা কিংবা এই ব্যথাটা কি কারণে হচ্ছে যদি একটু দর্শকদেরকে বলেন। চোখে বা মাথায় যে ব্যথা হয় সেটা অনেক অনেক কারণ থাকে। একটা হতে পারে ধরুন একটা মাইগ্রেন আছে, মাইগ্রেন পেন একটা হয়, যেটাকে বলি আমরা বাংলা বলি কপালভাতি হয়েছে, মানে আপনার কপালে একটা সাইড আপনার ব্যথা করছে, মানে আধ কপালি যেটাকে বলা হয় বাংলাতে। তো একটা হয়, আর একটা হয় আপনার সাইনাস পেন, যেটা হয় যেটা আপনার মাথার মানে আমাদের সাইনাস যে লাইনিং আছে নাকের আমাদের মধ্যে নেসাল সেক্টরের মধ্যে, সেইখানে একটা আপনার পেন অনুভব করা হয় যে আপনি কপাল থেকে নাক বরাবর একটা ব্যথা অনুভব করছেন। আর একটা হয় আপনার যে আপনি অত্যধিক স্ট্রেসে কাজ করছেন, সেটা একটা আলাদা পেন হয়। তো মাইগ্রেনের পেন বা সাইনাসের পেন সেটা তো আপনার মাইগ্রেনের চিকিৎসা করতে হবে বা সাইনাসের চিকিৎসা করতে হবে। কিন্তু আপনার যদি অত্যধিক স্ট্রেসের জন্য কোনো পেন হচ্ছে সাময়িক, যেটা আপনি দেখছেন হয়তো কাজ করার জন্য সময় হচ্ছে কিন্তু পরে আপনার ঠিক হয়ে যাচ্ছে, তো তখন আপনাকে দেখতে হবে যে আপনাকে একদম স্ক্রিন টাইমটা, তো আপনি যখন কাজ করছেন মানে এরকম তো না যে আপনি 10-12 ঘন্টা টানাই বসে আছে ল্যাপটপের সামনে, কখনো কখনো আপনার দেখবেন একটু ব্রেক টাইম থাকছে বা কখনো ইয়ে হচ্ছে, তো হ্যাঁ আধ ঘন্টা 1 ঘন্টা কাজ করার পর একটা ব্রেক আসছে হতো। তো যখন ব্রেক পাবেন তখন কি করে চোখে একটু জলের ছাপটা নেবেন, রানিং ট্যাপ খুলে জাস্ট জলের একটা চোখে ছাপটা, অন্য কিছু করার দরকার নেই। আপনি যদি দামি কিছু ইয়ে করুন, হ্যাঁ অবশ্যই আপনাকে প্রোডাক্টের কিছু গ্লাস থাকে যেগুলো আপনি ইউভি রেটাকে প্রোটেক্ট করতে সাহায্য করে, আই প্রোটেকশন কিছু গ্লাস পাওয়া যায়, তো সেগুলো আপনি ইউজ করতে পারেন লং টাইম কম্পিউটারে কাজ করতে হলে। কিন্তু করলেও মাঝে মধ্যে চোখে আপনি জাস্ট চোখ ব্লিঙ্ক করে চোখের মধ্যে জলের ছাপটা নেবেন, এটা থেকে খারাপ ভালো কিছু হয় না, এটা করে ভালো জিনিস। এটা করলেন, তারপরে আপনি যখন কাজ করছেন সেই মুহূর্তে একটা সেফ ডিস্টেন্স মেনটেন করে আপনি এই স্ক্রিনটার দিকে কাজ করুন তাকে। আর যেটা বললাম যে ইউভি প্রোটেকশন কিছু গ্লাস পাওয়া যায়, সেই গ্লাসগুলো পরে আপনি যদি লং টাইম ল্যাপটপ বা কম্পিউটারে কাজ করতে হয়, সেই গ্লাসটা ইউজ করলে আপনার কি হবে, ওই যে স্ক্রিন থেকে যে ইউভি রেটা আসছে সেটা চোখে আপনার ক্ষতি করবে না ডিরেক্টলি, আপনার জিনিসটা ভালো হবে। আর আপনি রাত্রে যখন ঘুমোতে যাবেন যাতে সেই সময় আর কোনো আর ডিভাইস ইউজ করবেন না, একটা প্রপার টাইম মেনটেন করলে আপনার এই জিনিসটা থাকবে না। এবারে সাইনাস মাইগ্রেন চিকিৎসা করতে হবে, ওগুলো না থাকলে আপনি সাময়িক এটা করলে আমরা আস্তে আস্তে আপনার এই ব্যথাগুলো কমে যাবে। আচ্ছা, আলোচনা আসবো। একজন বন্ধু উপস্থিত, অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ নমস্কার, অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে। আপনি কে বলছেন বলুন? আমি রতন মিশ্র বলছি, হুগলি থেকে। বলুন রতন বাবু, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে। আচ্ছা, আপনার বয়সটা বলবেন? 29। হ্যাঁ বলুন, এবার কি শারীরিক সমস্যা? হ্যাঁ, আমার অনেক ঘুমটা ঠিকঠাক হয় না আর ঘাড়ে ব্যথা হয়। আচ্ছা, এর জন্য কি আপনি আগে ডক্টর দেখিয়েছেন? না, দেখাইনি। আচ্ছা শুনুন স্যার বলছেন। আচ্ছা, আপনার যে ঘুম হচ্ছে না বলছেন, এটা কতদিন ধরে হচ্ছে? একটা 1.5 মাস ধরে হয়ে গেল। 1-2 মাস ধরে হয়ে গেল। অনেক কাজের চাপে আছি, অনেক বেশি কাজ করতে হয়, তো সেই সময় একটু ঘুমাতেও লেট হয়ে যায়, তারপরে তো ঘুম আসেই না। আচ্ছা ঠিক আছে, আমি বলছি, আমি শুনুন। দেখুন, আপনি আমরা নিজের মানে রোগটাও বলেন, রোগের কারণটা নিজে বলেন যে আপনার কাজ করতে হয়, রাজ্যে কিছু কাজের চাপ থাকে, সেই জন্য আপনি দেরি করে শুতে হয় আর তখন ঘুমটা আসে না। কারণ আমাদের একটা সময় দেখবেন চোখ আমাদের কিন্তু ঘুম আসে একটা সময়, আমাদের একটা দেখবেন রাত্রের পরে আপনি যদি রাত্রে ঘুমন দেখবেন আপনার 9টা 10টা 11টা পরে সবারই কিন্তু একটা হালকা ঘুম আসে। তখন আমরা সেটা কি করে অ্যাভয়েড করি, হয় কোনো মোবাইল ঘাটছি বা কিছু ইউজ করছি, বা আপনি ল্যাপটপ ইউজ করছি, বা আমি কিছু খাওয়া দাওয়া করছি, বা কার সঙ্গে গল্প করছি, সেই সময় অ্যাভয়েড করে দেবেন, আপনার সেই ঘুমটা অনেক সময় চলে গেল। তো আপনাদের বলে চোখে ঘুমিয়ে আসে না, চোখ যেমন দাঁড়িয়ে গেছে তখন ঘুমিয়ে আসে, আবার দেবেন আপনার ঘুম আসে ভোরের দিক করে।
এবারে আপনার যে ওই যে 12টা একটা পরে যে ঘুমটা আপনার আসছে না, ওটা যদি আপনি রেগুলার করতে হয় না, ভবিষ্যতে কি আস্তে 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 আপনি ইনসোমনিয়া হয়ে যাবে আপনার, মানে আপনার রাত্রে ঘুমটাই আসবে না। ঘুম কিন্তু আপনার দেখবেন ভোরের দিকে আসবে, কারণ ভোরের দিকে একটা ঠান্ডা ঠান্ডা ইয়ে থাকে, বা একটা আপনার যে রাত শেষ হচ্ছে তখন আপনি আবার ক্লান্ত হয়ে যাবেন। এবার ঘুম আপনার আসছে না কিন্তু ঘুম দরকার, সেটা কিন্তু খুব বাজে একটা জিনিস। এবার আপনি কাজ করছেন, বললেন রাতে আমি কাজ করতে হচ্ছে খুব স্ট্রেসে, কাজটাকে শেষ করুন। শেষ করে আপনি একটা প্রপার ঘুমানোর জন্য আপনি কি করতে হবে, আপনাকে একটু চোখের মধ্যে জল নিতে হবে, ঠিক আছে, একটু হাতে পায়ে জল নিতে হবে, যাতে আপনার একটু হাত ফোট ঠান্ডা হয়ে যায়। এটা গরম থাকলে তো আপনার ঘুম আসবে না, তাই না? এবার আপনি শীতকালে কি হাতে পায়ে জল, শীতকালে হাতে পায়ে জল নিয়ে আপনি হাত পা মুছে শুতেই পারেন, সেটা আলাদা। কিন্তু আপনাকে রাত্রে ঘুমোতে হবে। রাত্রে যদি না ঘুমান তাহলে আপনার তো বললাম যে আপনার বিভিন্ন সমস্যা হতে পারে, আপনার ভবিষ্যতে হার্টেরও প্রবলেম আসতে পারে, ইনসোমনিয়া হতে পারে, প্রেসার টেসার হতে পারে। তো আপনার ঘুমোতে হবে। ঘুম বাড়ানোর তো অবশ্যই মানে ইয়ে আছে, কিন্তু ঘুম মানে মেডিসিন আছেই আছে, কিন্তু আমি বলবো আপনি তার আগে একটু নিজেদের ট্রাই করুন, যাতে আপনি কাজটাকে শেষ করে একটা টাইম বাউন্ডের মধ্যে শেষ করে আপনি সকালে উঠে কাজ করুন। আবার এরকম তো না যে আপনার সকাল 6টা থেকে অফিস শুরু হয়ে যাচ্ছে, তা তো নয়। তো আপনি রাত্রে 10টা থেকে বা 11টাতে সকাল 6টাতে ঘুমিয়ে গেলেন, তারপরে সকালে উঠে সে কাজটা শেষ করুন। রাত্রে আপনি 2-3টা পর্যন্ত কাজ করে শেষ করে তারপরে সকালে আপনাকে আবার 8টার মধ্যে উঠে যেতে হয় বা 9টার মধ্যে উঠে যেতে হয়, এটা তো ঘুম হচ্ছে না, যেটা আপনার ক্ষতি হবে, সেটা আপনার চোখের নিচে কালি পড়বে, ঘুম মাথা ব্যথা করবে, একটা স্ট্রেস হবে, প্রেসার টেসার চলে আসতে পারে। এই জন্য টাইমটা ঠিক করুন। আপনি সকাল যে কাজটা রাত্রে মনে হচ্ছে হয়ে যাবে, সেটা সকালে উঠে করতেই পারেন। আপনি এভাবে নিজেকে করলে ঠিক হয়ে যাবে। তাছাড়া আমাদের এটার জন্য খুব ভালো একটা থেরাপি আছে, আমরা পঞ্চগড় থেরাপি দিই। অনেক সময় আমরা এই যে ঘুমের সমস্যা ঠিক করে দিই, বা মাথা ব্যথা করছে বা স্ট্রেস লাগছে, এটার জন্য থেরাপি আমরা অনেক সময় দিই। শিরোধারা থেরাপি আছে, আমাদের নেত্রোপণ আছে, এগুলো দিয়ে থাকি আমরা। তো আপনি সেটার জন্য আসতেই পারেন। আপনার যদি মনে হচ্ছে একদমই ঘুম হচ্ছে না, প্রবলেম হচ্ছে, আপনি আমাদের এসে চিকিৎসা করান, ঠিক হয়ে যাবেন আস্তে আস্তে। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। স্যার, যেটা এক্ষুনি আপনি বললেন আর কি পঞ্চকর্মা থেরাপি, তো এই জিনিসটা যদি কি একটু দর্শকদেরকে একটু খুলে বলেন। হ্যাঁ, পঞ্চকর্ম থেরাপি হচ্ছে আপনার একটা 5টা কর্ম হয়, মানে 5টা কাজ থাকে, 5টা ডিভিশন আছে আলাদা। সেই 5টা ডিভিশনের মাধ্যমে আপনার যে রোগটা হয়েছে সেই রোগটার ক্ষেত্রে যেটা লাগছে, সবার ক্ষেত্রে 5টাই লাগে না, কাউকে 1-2 লাগে, তো সেটা করে আপনার ট্রিটমেন্ট করলে হয়ে যায়। যেটা বললাম আমি একটু আগে, যে মাইগ্রেন বা এই পেনের জন্য বা ঘুম আসছে না, শিরোধারা বললাম, শির মানে কি মাথা, তো মাথার মধ্যে আমাদের কিছু হার্বাল কোনো কিছু দিয়ে আপনাকে জাস্ট ইয়ে করা হয়, যাতে মাথাটা আপনার মাথা ব্যথা হোক, মাইগ্রেন হোক বা ন্যাসাল কোনো প্রবলেম হয়, সাইনাসাইটিস, এগুলো ঠিক হয়ে যাবে। এগুলো কিন্তু অনেক পুরোনো চিকিৎসা, এভাবে কিন্তু চিকিৎসা করা হয়। যেমন অনেকে দেখবেন মাসাজ করে, বা অনেকে দেখবেন জাস্ট ইয়ে বডি মাসাজ করে, সেই রকম টাইপের, কিন্তু সেরকম নয়। সেটা থেকে আরো ভালো কিছু, একটা অন্য কিছু, একটা মেডিকেটেড একটা ট্রিটমেন্ট, যেটা দিয়ে আপনাকে আপনার এই ন্যাসাল সাইনোসাইটিস বলুন বা মাইগ্রেন বলুন বা আপনার ইনসোমনিয়া বলুন, আপনার এই জিনিসগুলো কেটে যাবে। এমনকি অনেকে অ্যাংজাইটি পেশেন্ট থাকে, অনেক ডিপ্রেশন পেশেন্টও থাকে, তাদেরকে আমরা চিকিৎসা করে থাকি এই থেরাপি প্লাস মেডিকেশন দিয়ে আর কি। তো এই জিনিসটা করলে আপনার হলো। এবারে আপনার ধরুন ব্যথা ব্যথার ক্ষেত্রে আমাদের তো থেরাপি লেগেই থাকে, বা আপনার ভেরিকোজ ভেন হয়েছে, পা ফুলে আছে, পায়ের মধ্যে শিরার মধ্যে একটা ব্লকেজ এসছে, যে সেই জন্য ভেনগুলো ফুলে ফুলে গেছে, আপনার কালো কালো হয়ে যাচ্ছে, ফেটে ব্লাডও বেরোচ্ছে, এরকম কিন্তু অনেক কেসও আছে। সেক্ষেত্রেও কিন্তু পঞ্চকর্মা থেরাপি দিয়ে, ডিশ থেরাপি দিয়ে আমরা কি করি, সেই দূষিত ব্লাডটাকে বডি থেকে টেনে বের করে ফেলি। তো এই জন্য বিভিন্ন রোগের ক্ষেত্রে বিভিন্ন রকম লাগে, সব রোগের ক্ষেত্রে লাগে না, যেখানে লাগে সেক্ষেত্রে আমরা দিই। তো এটা অনেক একটা বড় একটা আলাদা ব্যাপার, এটা আমি বলতে গেলে অনেক ইয়ে হয়ে যাবে, কিন্তু ধরে রাখুন যে আপনার যদি লাগে থেরাপি, আমরা থেরাপি দিয়ে আপনার রোগটাকে আরো র্যাপিডলি ঠিক করে দেবো, শুধু মেডিসিনের উপর ডিপেন্ডেন্ট রাখবো না। যদি মনে হয় মেডিসিন ঠিক হয়ে যাবে, তাহলে মেডিসিন ট্রিটমেন্ট করে আমরা ঠিক করে ফেলবো। এটা আপনার রোগের উপর ডিপেন্ড করে কোনটা হয়েছে কোনটা না হয়েছে। স্যার, আলোচনায় আসবো, একজন বন্ধু উপস্থিত, অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমি বলছিলাম বর্ধমান থেকে। আমার সমস্যা হচ্ছে, আমার না এই মানে স্কিনটা ড্রাই, যাই হোক, কিন্তু আমার পায়ের গোড়ালিটা মানে ফেটে যাচ্ছে, আর ওখান থেকে ব্লিডিং হচ্ছে মানে। আচ্ছা, আপনার একটু বয়সটা বলবেন? আমার বয়স 35। 35 বছর। মানে এর আগে কি এই সমস্যার জন্য কোনো রকম চিকিৎসা করিয়েছেন? না না। আচ্ছা, এখন চাইছেন আয়ুর্বেদিক পদ্ধতিতে ট্রিটমেন্ট করাতে, তাই তো? হ্যাঁ। অনুষ্ঠান দেখছেন? হ্যাঁ, অনুষ্ঠান দেখছি। কেমন লাগছে? অনুষ্ঠানটা আমার খুব ভালো লাগে। অনুষ্ঠান অনেক ধন্যবাদ। শুনুন স্যার বলছেন। আচ্ছা, আপনার যে ব্যাপারটা বললেন হয়েছে গোড়ালিটা, এটা আপনার কতদিন ধরে হয়েছে? হ্যালো। হ্যাঁ, বলুন। হ্যাঁ, আপনি শুনতে পাচ্ছেন? কতদিন ধরে হয়েছে এটা আপনার, যে ব্যথাটা বললেন গোড়ালি ফেটে যাচ্ছে? ঠিক আছে, বলছি, আপনি শুনুন। দেখুন, আপনার যে সমস্যাটা হয়েছে সেটা আপনার শীতের জন্য হয়েছে, বা আপনার স্কিন ড্রাই হয়ে যাচ্ছে, মানে আপনার এই এখন তো আমাদের মানে ডিহাইড্রেশনের প্রবলেম হচ্ছে। তো আপনি ঠিকঠাক করে জল টল খাবেন। আর আপনি আপনার যে ফেটে যাচ্ছে বা যেটা হয়েছে, সেটা তো আমাদের দেখতে হবে কোথায় কি হয়েছে, কতটা ফেটে গেছে, কি হয়েছে। আপনি আপাতত একটু স্কিনটাকে ময়েস্ট রাখার চেষ্টা করুন, কোনো ময়েশ্চারাইজার ইউজ করে। তারপরে আপনি এসে চিকিৎসা করলে আপনার স্কিনটা আস্তে আস্তে মেডিসিন দিয়ে বা আপনাকে বাইরে করে আপনার আস্তে আস্তে স্কিনটাকে যখন ময়েস্ট হয়ে যাবে, তখন আপনার এই ব্যাপারটা থাকবে না, যে আপনার এই ফেটে যাচ্ছে, ড্রাই হচ্ছে ফেটে যাচ্ছে না, সেটা দীর্ঘদিন ধরে হচ্ছে।
এটা চিকিৎসা করলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। স্যার আপনি যে কথাটা এক্ষুনি বলছিলেন যে পঞ্চকর্মা থেরাপিটা, তাই এটার জন্য কি কোনো নির্দিষ্ট বয়স রয়েছে নাকি যে কোনো বয়সে গিয়ে এই থেরাপিটা নেওয়া যায়? না, থেরাপিটা যে কোনো বয়সে নেওয়া যায়, কোনো বয়স নেই। তবে হ্যাঁ, একদম ছোটদের তো থেরাপি দেওয়া হয় না, কারণ তাদেরকে থেরাপি দেওয়াটাও খুব চাপ। তো একটা ধরুন 18 বছরের পর থেকে বা 15 বছরের পর থেকে আমরা দিতে পারি। তো অ্যাকচুয়ালি ছোটদেরকে আমরা রেকমেন্ড করি না, ছোটদের বডি ইমিউনিটি অনেক বেশি থাকে, তাদের ক্ষেত্রে সাধারণত সমস্যা এরকম হয় না থেরাপি লাগবে। যদি লাগে দেওয়া হয়, যদি না লাগে তা দেওয়া তো পার্সেন্টেজ কম দেয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কি হয় যে আপনার ধরুন আফটার 18 ইয়ার্স বা আফটার 20 ইয়ার্সের পর থেকে যে প্রবলেমগুলো আসছে, বা কারো ঘুম হচ্ছে না, অ্যাংজাইটি, এখন তো কম বয়সে এগুলো হচ্ছে, ঘুম হচ্ছে না, হচ্ছে না, তাদের ক্ষেত্রে আমরা তো দিয়ে থাকি বা বলে থাকি থেরাপি হয় আমাদের। অনেক পেশেন্টকে কম বয়সে নিয়েওছে, তারা এখন ভালো আছে। স্যার এই সাইনাস জনিত যে সমস্যাগুলো রয়েছে, তো সে তার লক্ষণগুলো যদি একটু দর্শকদেরকে বলেন আর কি। অ্যাকচুয়ালি আমাদের একটা সাইনাস লাইনিং আছে আমাদের নাকের মধ্যে, আমাদের মানে কপাল থেকে একটা লাইনিং আছে, যেটা আমাদের ন্যাসাল দিয়ে দিয়ে আমাদের ফেস পর্যন্ত যাচ্ছে। সেই লাইনিংটা ভেতরে মানে ইন্টারনাল লাইনিং, বাইরে দেখা যায় না এটা। তো সাইনাস লাইনিং নর্মাল তাহলে কি হবে, আপনার ধরুন কোনো মিউকাস জমে নেই, কিছু নেই, আপনি ভালো আছেন, আপনার কোনো সাইনাসের প্রবলেম নেই, কিন্তু ওটা আপনার কাজে লাগে। আমরা নাক দিয়ে ইনহেল করি, সেখান থেকে আপনার অক্সিজেনটাকে ফিল্টার করে শুধু অক্সিজেনটা নিয়ে বাকি জিনিসগুলোকে বাইরে বের করে দেয়, এটা কাজে লাগে আমাদের। কিন্তু আপনার যখন সাইনাসের মানে অ্যাবনর্মাল সাইনোসাইটিস হচ্ছে আপনার, তখন কি হচ্ছে, আপনার এই ন্যাসাল সাইনাস লাইনটা এটা ইনফ্লাম হয়ে যাচ্ছে, এটা ফুলে যাচ্ছে। এটা একটা প্রথমে কি হয় অ্যাকিউট ক্রনিক, মানে আপনার তাড়াতাড়ি হচ্ছে, আবার দীর্ঘদিন ধরে ব্যাপারটা আছে। তখন কি হয়, আপনার মিউকাস জমে থাকে, গ্রিনিশ বা ইউরেস মিউকাস জমে থাকে। মানে মিউকাস মানে কি, কফ জমে থাকে আপনার মুখে অনেক ধরনের কফ জমে থাকে, নাকের মধ্যে কফ জমে থাকে, দেখবে সেই জন্য নাক বন্ধ হয়ে আছে। নাকের দুটো যে আপনার আছে, নাকের দুটো ফুটো ব্লক হয়ে গেছে, আপনি দেখবেন নাক দিয়ে নিঃশ্বাস নিতেও পারছেন না, নিঃশ্বাস কিছু করতে পারছেন না, কোনো গন্ধও পাচ্ছেন না, সেটা আপনার ক্রনিক সাইনোসাইটিস হয়েছে। তো এই জিনিসটা ঠিক করতে গেলে আপনাকে ওই মিউকাসটাকে পুরো ক্লিয়ার করতে হবে। অনেকে দেখবেন এরকম হয় যে আপনার নাক দিয়ে কফটা বেরোচ্ছে না, কিন্তু 2-3 দিন পর কোনো মেডিসিনের থ্রু দিয়ে বা কোনো ইনহেলারের জন্য সে বেরিয়ে গেল, বেরিয়ে যাবার নাক একদম ক্লিয়ার, আপনার কোনো সমস্যাই নেই। তো ওই যে আপনার মিউকাসটা জমছে ভেতরে, এটা যদি বের করতে না পারেন, তাহলে এটা ভবিষ্যতে আপনার প্রবলেম হবে, মাথা ব্যথা করবে, নাক বন্ধ হয়ে যাবে, আপনার নাক দিয়ে বাতে এরকম হচ্ছে যে আপনার মুখ দিয়ে নিঃশ্বাস নিতে হচ্ছে আপনাকে, নাক দিয়ে আপনি কিছু করতে পারছেন না। তো এই জন্য চিকিৎসা করলে এটা এই মিউকাসটা মানে পুরো ক্লিয়ার করে দিই। আর সাইনাস যে লাইনিংটা আছে, যেটা ইনফ্লাম হয়ে গেছে বা যেটা ফুলে গেছে, এটা নর্মাল লাইনিং নিয়ে চলে আসে। আয়ুর্বেদ পদ্ধতিতে যদি সত্যি সত্যি নিজেকে সুস্থ স্বাভাবিক জীবন দিতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে হাত ধরতে হবে এনপিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের। আমরা আরেকটু বিস্তারিত আলোচনা আসবো, কিন্তু ইতিমধ্যে একজন বন্ধু উপস্থিত। অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? নমস্কার ম্যাডাম, আমি ঝাড়গ্রাম জেলার রামগড় থেকে সর্বজিৎ মুখার্জি বলছিলাম ম্যাডাম। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? ম্যাডাম আমি আমার নিজের সম্পর্কে জানবো। তো আমার প্রবলেমটা হচ্ছে যে আমার চোখে প্রচুর পরিমাণে পাওয়ার লাগে। তো এই পাওয়ারটা আমি কখনো কখনো আগে প্রচুর পরিমাণে পাওয়ারটা লাগতো, এখনো আমি বিছায় দেখিয়েছিলাম, তো ডাক্তারবাবু একটা পাওয়ারের চশমা দিয়েছিল, তো সেটাতেই অনেকটা পরিমাণে কাজ চলছে এখনো। কিন্তু আমি এখন আবার দেখছি যে সকালবেলা ওঠার পরে আমার চোখটা আরো ঝাপটা লাগছে, মানে আগের থেকে পুরো প্রচুর পরিমাণে মানে চোখে ঝাপটা মনে হচ্ছে। তো পুরো দেখাটা ক্লিয়ার আসছে না, বা হচ্ছে আপনার একটু স্কিনের হালকা হালকা প্রবলেম হয়, বা পায়খানা পরিষ্কার তো হয় না, বা হচ্ছে আপনার যে নাক বন্ধ হয়, এই সমস্ত রোগগুলো দেখা যাচ্ছে। তো আমি প্রচুর কনসার্ট, ওই জন্য ডাক্তারবাবুকে আজকে লাইভে টিভিতে দেখে আমি মানে ফোনে দেখে ইউটিউব সার্চ করে দেখে টিভিতে আমি ফোন লাগালাম আর কি। তো ম্যাডাম এর কিছু টিপস যদি বলে দেন তো খুব সুবিধা হয়। তো ম্যাডাম কিছু টিপস জানতে চাইছি আপনার কাছ থেকে। একদম। সবার আগে বলুন আপনার বয়সটা কত? বয়স হচ্ছে ম্যাডাম আমার 21 ইয়ার্স, কলেজে পড়ছি, এই আমার 5 ইয়ার চলছে, আর এক বছর হলে কলেজ কমপ্লিট হবে। তো হ্যাঁ আপনি শুনুন, স্যার বলছেন। আপনি যে চোখে চশমা পড়ছেন কতদিন ধরে এটা? হ্যাঁ এটা স্যার আমার হয়েছে প্রায় 2 বছর, 3-4 বছর থেকে কিন্তু এটা আমি লাগাতার করছি। কিন্তু এখন আরো মনে হচ্ছে একটু বেশি পাওয়ার লাগবে, মানে ঘড়ি পুরোটা দেখতেই পাচ্ছি না, মানে ঘুরের এই জিনিসটা আমার প্রবলেম, কিন্তু ওই পুরো দেখতে পাচ্ছি না। তাছাড়া যে আদার্স প্রবলেম গুলো বললাম, যে নাক বন্ধ হওয়া, বা আমার একটু খাইয়াতে ধাপ আছে, বা পায়খানা পরিষ্কার না হওয়া, হালকা একটা দুটো ব্রণ হওয়া, বা এই সমস্ত রোগগুলো। তো আপনার অনুষ্ঠানটা দেখে আমি এই সমস্ত যে হেডলাইন পুরো দেখেই তো ফোন করছি। তো ম্যাডামকে বললাম যেটা, তো কি টিপস ইউজ করবো? একদম ঠিক আছে, বলছি আপনি শুনুন। হ্যাঁ একদম। দেখুন, আপনার যে সমস্যা বলে অনেক সমস্যা বললেন আপনি, তো আপনাকে তো এখান থেকে এরকম টিপস দিয়ে তো ঠিক করা যায় না কি হয়েছে না হয়েছে। আপনার বলছেন পায়খানা হচ্ছে না, এটা সমস্যা, চোখের সমস্যা আছে। তো আপনি আপাতত আপনি আপনার বাড়ির আশেপাশে আমাদের যে এনবিবি চেম্বার সেখানে আসুন। আপনার চোখের সমস্যা যে আছে, আপনার যে বাকি যে প্রবলেম আছে, আপনার যে এটা মানে পটি ক্লিয়ার হচ্ছে না, বা যেগুলো বললেন সমস্ত যে রিপোর্ট চলে যাচ্ছে, আসুন আমাদের চোখের ট্রিটমেন্টও করে থাকি আমরা। বাকি যে রোগগুলো বলেন সেগুলো করে থাকি, চোখেরও করে থাকি। আপনি দেখতেই যে পাচ্ছেন না, কারণ আপনার হয়তো চোখের যে চশমাটা পড়ছেন তার থেকে পাওয়ার বেশি চোখে হয়। তো দেখতে আপনার ধরুন চোখে পাওয়ার আছে -5, আপনি চশমা বলছেন -3, তো আপনি দেখতে পাবেন না। তো
তো এই যে জিনিসটা এত চিন্তা ভাবনা কিছু কারণে এত টেনশন করবেন না, আপনি আসুন, আমরা চিকিৎসা করে এটা ঠিক করে দেবো। নিজেকে যদি সত্যি সত্যি একটু আয়ুর্বেদিক পদ্ধতিতে সুস্থ করে তুলতে চান, অবশ্যই কিন্তু আপনাকে হাত ধরতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের। এখানে শুধুমাত্র কিন্তু আয়ুর্বেদিক পদ্ধতিতে আপনার শারীরিক চিকিৎসাই করা হয়ে থাকে না, এখানকার বিভিন্ন রকম পদ্ধতি রয়েছে যার দ্বারা কিন্তু আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন। এখানকার অভিজ্ঞ আয়ুর্বেদিক ডক্টররা আপনাদের সমস্যা শুনবেন এবং সেই সমস্যা শুনে কিন্তু যাকে বলে একদম রুট ট্রিটমেন্ট, সেই রুট ট্রিটমেন্টই করে থাকেন যাতে আপনি পরবর্তী জীবনে সুস্থ স্বাভাবিক জীবন কাটাতে পারেন। এটাই হচ্ছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অঙ্গীকার। এছাড়া কিন্তু এই মুহূর্তে আপনারা মধ্যমগ্রামে পেয়ে যাচ্ছেন হেড অফিস এবং কলকাতাতে পেয়ে যাচ্ছেন ল্যান্সডাউন, হাজরা, হাতিবাগান, খিদিরপুরে, হাওড়াতে পাচ্ছেন দাসনগর, বেলুর এবং শিবপুরে এবং দক্ষিণ 24 পরগনার আমতলাতেও কিন্তু পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিক। নিকটবর্তী ক্লিনিক আপনারা কিন্তু অবিলম্বে পৌঁছে যেতেই পারেন। যে কোনো সমস্যার যদি সমাধান করতে চান সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতে, তাহলে কিন্তু অবিলম্বে আপনাকে হাত ধরতেই হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। কিন্তু তাছাড়াও এই মুহূর্তে আপনারা মেচেদাতে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, খড়গপুরে পাচ্ছেন আবারও ডক্টর বি শর্মাকে, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, জামশেদপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, হেরিয়াতেও কিন্তু পাচ্ছেন ডক্টর এ হালদারকে, আরামবাগেও কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, ক্যানিং এ পাচ্ছেন ডক্টর আর দেকে, আসানসোলে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, মালদাতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, দুর্গাপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, কাকদ্বীপে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, পুরুলিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কোচবিহারে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এস খাঁকে, বোলপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, ঝাড়গ্রামে পাবেন ডক্টর এ হালদারকে, বনগাঁতে পাবেন ডক্টর এস ভাদুরীকে, গৌহাটি এবং ডিব্রুগড়ে কিন্তু আবারও পেয়ে যাবেন ডক্টর এস ঘোষালকে, হলদিয়াতে পাবেন ডক্টর এ হালদারকে, রায়গঞ্জে পাবেন ডক্টর এস ঘোষালকে, এছাড়াও আগরতলা, শিলচর এবং আলিপুরদুয়ারে কিন্তু আবারও পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে। সমস্যা আপনার, সেই সমস্যা থেকে আয়ুর্বেদিক পদ্ধতিতেই যারা আপনাকে স্বাভাবিক সুস্থ করে তুলতে পারেন তারাই হচ্ছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, যেখানে সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতেই কিন্তু ট্রিটমেন্ট করা হয়ে থাকে। আর যেটা এখনকার দিনে কিন্তু ভীষণ দরকার, কারণ আপনি কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই সুস্থ থাকার ভীষণ চেষ্টা করছি, আর সেটা যদি আয়ুর্বেদিক পদ্ধতিতে হয় তাহলে তো কোনো কথাই নেই। স্যার আজকে কিন্তু প্রায় একদম আমরা শেষের দিকেই পৌঁছে গিয়েছি, তো যেতে যেতে দর্শকদের যদি কিছু একটু বলতে চান। দেখুন, আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করলাম, প্রথমে আমরা হার্ট ডিজিজ নিয়ে আলোচনা করলাম, তারপরে সাইনাস নিয়ে, টুকটাক মাইগ্রেন নিয়ে, বা আরো অনেক যে ফোনগুলো এসেছিল, এগুলো সবকিছু কিন্তু আমাদের নিজেদের ভুলের জন্য হচ্ছে। এগুলো এরকম নয় যে আপনি আগে থেকে কোনো কারণে আপনার জন্ম থেকে ছিল, জন্মের পরে আমরা একটা বড় হয়েছি, কিছু না কিছু ভুল করেছি, কিছু না কিছু ট্রিটমেন্ট করে নিজে থেকে অবহেলা করেছি, সেই কারণে আমাদের রোগগুলো হয়েছে। সেগুলো আপনি আস্তে আস্তে আমরা যদি নিজেকে ঠিক রাখি, নিজের খাওয়া দাওয়া ঠিক রাখি, নিজেকে সুস্থ রাখি, তো এগুলো আমরা ঠিক আস্তে আস্তে নিজেরাই ভালো থাকতে পারবো। আমরা কিন্তু অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এসে উপস্থিত রয়েছি এবং যেতে যেতেও কিন্তু আমরা দর্শকদের কাছ থেকে শুনে নেব তার কি সমস্যা। অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? আমি শুভজিৎ বলছিলাম। হ্যাঁ বলুন শুভজিৎ বাবু, কার সম্বন্ধে জানবেন? আমার দিনের দিন ভুঁড়িটা বেড়ে যাচ্ছে। আচ্ছা, আপনার বয়সটা একটু বলবেন? বয়স 30। হ্যাঁ শুনতে থাকুন স্যার। আপনার যে প্রবলেম হচ্ছে বলছেন, আপনার ঘুমটা বেড়ে যাচ্ছে, পেটটা বেড়েছে। আচ্ছা, ভুঁড়িটা বেড়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি বলছি শুনুন। দেখুন, আপনি ভুঁড়ি বেড়ে যাচ্ছে মানে আপনার হয়তো আপনি এক্সারসাইজ করছেন না, কিছু খাওয়া দাওয়া করছেন না, আপনার ওয়েট গেইন হয়ে গেছে। তো আপনি এই জন্য আপনি আসুন দেখতে আমাদের চেম্বারে, আমরা দেখি আপনার কি প্রবলেম হচ্ছে না হচ্ছে, ওয়েট আমরা হাইট সবকিছু দেখি। তো আমরা দেখার পরে আপনাকে কিছু মেডিসিন দেবো, কিছু ডায়েট রেস্ট্রিকশন দেবো, যেগুলো মেনটেন করলে আপনি কিন্তু আস্তে আস্তে সুস্থ হয়ে যাবেন। সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতে নিজেকে যদি সুস্থ স্বাভাবিক করে তুলতে চান, যারা সত্যি সত্যি আয়ুর্বেদকে ভালোবাসেন এবং আয়ুর্বেদের মধ্যে দিয়ে নিজেকে সুস্থ স্বাভাবিকভাবে গড়ে তুলতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে হাত ধরতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে, যেখানে বলে একদম রিপোর্ট বেস টাইম বাউন্ড ট্রিটমেন্টই করা হয়ে থাকে। যে কোনো ট্রিটমেন্টেরই রুট জানা ভীষণ দরকার এবং এখানকার অভিজ্ঞ ডক্টর বাবুরা কিন্তু সেটাই করে থাকেন, যাকে বলে একদম রুট ট্রিটমেন্ট, যাতে আপনারা আগামী দিনগুলো জীবনে সুন্দর স্বাভাবিকভাবে কাটাতে পারেন। তার জন্যই কিন্তু অঙ্গীকারবদ্ধ এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক রিসার্চ সেন্টারের ডক্টররা। তারা প্রতিনিয়ত কিন্তু অনুষ্ঠানে আসছেন এবং অবশ্যই কিন্তু বলছেন আমরা আগামী দিনগুলোতে কিভাবে সুস্থ স্বাভাবিকভাবেই থাকতে পারবো, তার জন্যই কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার।
স্যার। আর আপনাদের যে কোনো যাবতীয় জিজ্ঞাসা থাকলে আপনারা কিন্তু অবিলম্বে নিচে যে হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। কোন ডাক্তারবাবু কখন বসছেন, কোন চেম্বারে আপনারা কোন ডাক্তারবাবুকে পাচ্ছেন, যাবতীয় তথ্যর জন্যই কিন্তু এই হেল্পলাইন নাম্বারটা আপনাদের কাছে দেওয়া রইল। আপনারা কিন্তু যে কোনো সময় যে কোনো জিজ্ঞাসার জন্যই কিন্তু আপনারা অবিলম্বে ফোন করতেই পারেন এই হেল্পলাইন নাম্বারে। তাছাড়া কিন্তু এই মুহূর্তে আপনারা এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে হেড অফিস পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, কলকাতাতে পেয়ে যাচ্ছেন ল্যান্ডসটাউন, হাজরা, হাতিবাগান, খিদিরপুর, হাওড়াতে পাচ্ছেন দাসনগর, বেলুর এবং শিবপুর, এবং দক্ষিণ 24 পরগনার আমতলাতেও কিন্তু পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। স্যার, আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে এবং কথা দিয়ে যাচ্ছি আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার।